আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ওপেন কোর্স কেমিস্ট্রি লাইভ ক্লাসে। আমাদের আজকে হচ্ছে লেকচার 10। আমরা তোমাদেরকে আগেও বলেছি, আবার বলছি, আমাদের ফিল্ড সায়েন্সের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্টুডেন্টদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা ফুল ফ্রিতে পড়ানো হয়। কিভাবে পড়ানো হয়? পেইড কোর্সের মতো করে, তবে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। সেই ধারাবাহিকতায় আজকে আমরা 2.5 মাস ধরে তোমাদেরকে পড়াচ্ছি। একটা টাকা পয়সাও কিন্তু আমরা নিই নাই। 2.5 মাস ধরে আমরা তোমাদেরকে কেমিস্ট্রি ফুল ফার্স্ট পেপারটা ফ্রি পড়াচ্ছি। ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আমি এই ছোট বান্দা তোমাদেরকে ইনশাল্লাহ ফুল কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা ফ্রিতে শেষ করিয়ে দেব। তো সে ধারাবাহিকতায় আমরা চ্যাপ্টার 2 শেষ করে ফেলেছি। এরপর চ্যাপ্টার 3 এর লেকচার 10-এ আছি আমরা। চ্যাপ্টার 3 এর লেকচার 10। সো আজকের ক্লাসের টপিকটা কি হবে? আজকের ক্লাসের টপিক হবে ডি ব্লক মৌল। আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা মৌলসমূহকে 4টি ভাগে ভাগ করতে পারি। কি কি বলো তো? নাম্বার 1 এস ব্লক মৌল, নাম্বার 2 বি ব্লক মৌল, নাম্বার 3 ডি ব্লক মৌল, নাম্বার 4 এফ ব্লক মৌল। সো আজকের ক্লাসে কোনটা নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে শুরু করব আলোচনা ডি ব্লক মৌল নিয়ে। ঠিক আছে? সো তোমাদেরকে আবার বলছি, আজকে কেমিস্ট্রি চ্যাপ্টার 3 লেকচার 10 ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করব আমাদের ধারাবাহিকতায়। বিগত ক্লাসগুলোতে কি নিয়ে আলোচনা করেছি বলো তো? বিগত ক্লাসে আমরা এস ব্লক মৌল এবং পি ব্লক নিয়ে আলোচনা করেছি। সো তোমরা যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো, তোমাদের ফ্রেন্ডরা যাতে খুব দ্রুত লাইভ ক্লাসে জয়েন করতে পারে, সেই জন্য আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা খুব দ্রুত ফেসবুক গ্রুপগুলোতে, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমাদের আজকের ক্লাসটা না অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে তোমাদেরকে কীভাবে রঙিন যৌগ গঠিত হয় সে ব্যাপারটা দেখাবো একটা নতুন মতবাদের মধ্য দিয়ে। আজকের ক্লাসটা খুবই স্পেশাল, তাই আমি চাই আজকের ক্লাসটা সারা বাংলাদেশের প্রত্যেকটা ফেসবুক গ্রুপগুলোতে, মেসেঞ্জার গ্রুপগুলোতে যাতে ছড়িয়ে যায়। সেই জন্য তোমরা কি করবে? তোমরা যারা বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন আছো, আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। এবং তোমরা অলরেডি যারা চলে এসেছো, আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও, যাতে করে সবাই আজকের ক্লাসটা করতে পারে। এবং তোমাদের প্রত্যেকের অনেক ফ্রেন্ড আছে আমি জানি, প্রত্যেকটা ফ্রেন্ডকে তুমি মেনশন দিয়ে দাও, কারণ এখন আমরা তারাবি পড়ে বা এখন একটু রিল্যাক্স মোডে আছে, রাইট? খুব ভালো একটা টাইম আজকের লাইভ ক্লাসটা, রিল্যাক্স মোডে আমরা ক্লাস করতে পারবো। সো তোমরা তোমাদের ফ্রেন্ড অনেকে ফেসবুকে আউফাও কাজ করতেছে, তাদেরকে মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসো, খুবই দরকার হবে, সওয়াবও হবে, তাই না? সো আমি আবার বলবো, তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, তোমাদের এক গাদা ফ্রেন্ড আছে না, সবাইকে মেনশন দিয়ে দাও আজকের লাইভ ক্লাসে। এরপর আজকের ক্লাসটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কি করতে হবে? দুটো কাজ করতে হবে। একটি হচ্ছে ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করতে হবে, আরেকটা হচ্ছে তুমি যে মেসেঞ্জার গ্রুপগুলোতে যুক্ত আছো ওইখানে আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে দিয়ে দিতে হবে। ওকে, খুব দ্রুত এই কাজটা সেরে ফেলো। সবাই চলে আসলে আমরা শুরু করে দেবো। আর সব কিছু কি ঠিক আছে? সাউন্ড বলো বা ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিক থাকলে ওকে আমরা শুরু করতে পারি। কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা দেখবো আর কি। ওকে, আশা করি তোমরা সবাই চলে আসছো। এখনও কিন্তু অনেকেই শেয়ার কর নাই, খুব দ্রুত শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। আজকে ক্লাসে ডি ব্লক মৌলের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। সেটা কি বলতো? সেটা হচ্ছে রঙিন যৌগ গঠন নিয়ে আলোচনা করবো। তো রঙিন যৌগ গঠন, এটা আমাদের বইয়ে আছে, কিছু কঠিন কথাবার্তা লেখা আছে, ক্রিস্টাল ফিল ইফেক্ট, তারপর আরও অনেক কথাবার্তা লেখা আছে। সো আমরা এই কথাগুলো ভালো করে বুঝি নাই, আমরা ওই মতবাদটাই বুঝি নাই। আজকের ক্লাসে খুবই স্লো মোশনে, একদম ধীরে ধীরে কিভাবে রঙিন যৌগ গঠিত হয় সে ব্যাপারটাও তোমাদেরকে দেখাবো। তাই আজকের ক্লাসে মেইন ফোকাস থাকবে কিন্তু ওই টপিকটা, রঙিন যৌগ গঠন। সেজন্য তোমাদেরকে কি বলবো? আজকের ক্লাসটা ছড়িয়ে দিতে বলবো, কিভাবে ফেসবুকে শেয়ার করার মধ্য দিয়ে, মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্ক দেওয়ার মধ্য দিয়ে, আর তোমার যে ফ্রেন্ডরা আছে তাদেরকে মেনশন করে দেওয়ার মধ্য দিয়ে। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা। তোমরা মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে, আর সব কিছু ঠিক আছে কিনা একটু জানাবে, ঠিক আছে? আজকে আমাদের মেন্টরসরা নাই, সবাই ছুটিতে, সেজন্য লাইভ ক্লাস নিতে আমাদের একটু হচ্ছে। তো তোমরা একটু করে জানাবে সব কিছু ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে ডি ব্লক মৌল নিয়ে শুরু করব। আচ্ছা, ডি ব্লক মৌল নিয়ে শুরু করব। আমরা জানি আমাদের 4টা অরবিটাল আছে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল। 4টা অরবিটাল আমাদের কাছে আছে। কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে, তবে সেটাকে আমরা বলি ডি ব্লক মৌল। কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রন যেই অরবিটালে প্রবেশ করবে, আমরা তাকে ওই ব্লকের মৌল বলে থাকি। তাহলে কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রন যদি ডি ব্লকে প্রবেশ করে থাকে, তাকে আমরা কি বলবো? ডি ব্লক মৌল বলবো। আচ্ছা, তাহলে আমরা তো আজকে ডি ব্লক নিয়ে পড়াশোনা করছিলাম। সো ডি ব্লক বলতে বোঝাবে কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি ব্লকে প্রবেশ করবে। তবে এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে ডি ব্লক হওয়ার জন্য শর্ত 2টি।
সবকিছু ঠিক আছে? এভরিথিং ইজ ওকে? তোমরা একটু কমেন্টে জানাবে যে সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা একটু জানাবে, এবং তোমাদের ফ্রেন্ডকে বেশি বেশি করে মেনশন করে দিবে। একটু করে কমেন্টে জানাবে যে সবকিছু ঠিক আছে কিনা। তো কোনো সমস্যা হলে কমেন্টে একটু জানিয়ে দিও। ওকে, তাহলে দেখো ডি ব্লকের শর্ত হচ্ছে দুটি। নাম্বার 1, ডি ব্লক হতে হলে কাউকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বশেষ ডি ব্লক হতে হলে দুটো শর্ত পূরণ করতে হবে। সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন এস অরবিটাল ফিল আপ করতে হবে। তার মানে সর্বশেষ কক্ষপথের এস অরবিটাল ফিল আপ করতে হবে ইলেকট্রন দিয়ে। তাহলে সর্বশেষ কক্ষপথের এস অরবিটাল ফিল আপ করতে হবে লিখলেই হবে। নাম্বার 2 হচ্ছে তার আগের কক্ষপথের ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে হবে। তার মানে শর্ত কয়টা? শর্ত হচ্ছে দুইটা। এই দুটো কন্ডিশন কেউ ফুলফিল করলে তাকে আমরা ডি ব্লক মৌল এই মর্যাদা দিতে পারবো। তাহলে ডি ব্লক মৌল এই টাইটেলটা কাদেরকে দিতে পারবো? যারা সর্বশেষ কক্ষপথের এস অরবিটাল ফিল আপ করে তার আগের কক্ষপথের ডি ইলেকট্রনে প্রবেশ করবে। যে সকল মৌলের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথের এস অরবিটাল ফিল আপ করে তার আগের ডি অরবিটাল প্রবেশ করবে তাদেরকে আমরা দিতে পারবো। আমি আবার লিখছি, যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন লিখিও না, যে সকল মৌলের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথের এস অরবিটাল ফিল আপ করে পূরণ করে কোথায় প্রবেশ করবে বলতো? তার আগের ডি অরবিটালে প্রবেশ করে, তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। আবার বলছি, যাকে তাকে তুমি ডি ব্লক মৌল সহজে বলতে পারবে না। দুটো কন্ডিশন আছে। শুধু ডি অরবিটালে প্রবেশ করলেই হবে না, শুধুমাত্র ডি অরবিটালে প্রবেশ করলেই ডি ব্লক মৌল বলা যাবে না। শর্ত হচ্ছে সর্বশেষ কক্ষপথের এস অরবিটাল ফিল আপ করে তার আগের ডি অরবিটাল ফিল আপ করতে হবে। সর্বশেষ কক্ষপথের এস অরবিটাল ফিল আপ করে দেন তার আগের ডি অরবিটালে আসতে হবে। ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, এই ব্যাপারটা একটু কনফিউশন অনেকের কাছে, এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। যেমন মনে করো, আমরা জানি ফেরাসের ক্ষেত্রে, ফেরাস মানে হচ্ছে লোহা, লোহার ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা দেখায় 4s2 3d6। ঠিক আছে? তাহলে ফেরাস বা লোহার ক্ষেত্রে 4s2 3d6 এটা হচ্ছে ফেরাস বা লোহার ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বশেষ কক্ষপথ 4 তার এস অরবিটাল ফিল আপ করেছে। তার মানে কন্ডিশন 1 ফুলফিল করেছে। সর্বশেষ কক্ষপথের এস অরবিটাল ফিল আপ করতে হবে, সে সর্বশেষ কক্ষপথের এস অরবিটাল ফিল আপ করেছে। এবার 2 নম্বর শর্ত হচ্ছে তার আগের কক্ষপথের ডি অরবিটালে প্রবেশ করতে হবে। তাহলে 4 এর আগে 3 আছে, এই 3 হচ্ছে তার আগের কক্ষপথে ডি অরবিটালে প্রবেশ করতে হবে। যদি এই দুটো কন্ডিশন ফুলফিল করে তবে তাকে আমরা ডি ব্লক মৌলের মর্যাদা দিতে পারবো। সো ফেরাস হচ্ছে একটা ডি ব্লক মৌল। সো ডি ব্লক মৌলের সাধারণ সংকেতটা কি হবে? জেনারেল ফর্মুলা কি হবে? সো ডি ব্লক মৌলের সাধারণ সংকেতটা লিখে রাখো। সো ডি ব্লক মৌলের সাধারণ সংকেত হবে, আমি এখানে লিখে দিচ্ছি, সাধারণ সংকেত ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। সর্বশেষ কক্ষপথকে যদি n বলে থাকি তাহলে NS2, তার আগের কক্ষপথ হবে n-1 d 1 থেকে 10। আমরা জানি ডি কক্ষপথে বা ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে 1 হতে শুরু করে 10-এর মধ্যে যে কোনো একটা, আর তার আগের কক্ষপথের এস অরবিটাল ফিল আপ করবে। তবে মাঝে মধ্যে দেখা যায় স্থিতিশীলতা অর্জনের জন্য এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে চলে যায়, এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন ডি অরবিটালে চলে যায় স্থিতিশীলতা অর্জনের জন্য। তাই আমরা 1 থেকে 2 লিখলে বেশি কারেক্ট হবে। মাঝে মধ্যে একটি ইলেকট্রন চলে গেলে তখন এস এর উপর একটি ইলেকট্রন থাকে,
তাহলে এসে একটা ইলেকট্রনও থাকতে পারে স্থিতিশীলতা অর্জনের জন্য। তাই আমরা মোর কারেক্টলি লিখব n is 1 থেকে 2, মানে একটা অথবা দুইটা ইলেকট্রন থাকতে পারে, আর n-1 তার আগের কক্ষপথের ডিতে 1 থেকে 10টি ইলেকট্রন থাকতে পারে। এটি হচ্ছে ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তাহলে ডি ব্লকের ক্ষেত্রে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, সর্বশেষ কক্ষপথের s অরবিটাল ফিল আপ করতে হবে, এটা 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন, তার আগে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে হবে, অর্থাৎ n is 1 থেকে 2, n-1 d 1 থেকে 10। এই কন্ডিশন কেউ ফুলফিল করলে তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা ডি ব্লক মৌল বলতে পারি। ওকে, আশা করি ডি ব্লক মৌলের কনসেপ্টটা ক্লিয়ার। ঠিক আছে, এবার ডি ব্লক মৌলের মধ্যে কিছু স্পেশাল মৌল আছে। ডি ব্লক মৌলের মধ্যে কিছু স্পেশাল মৌল আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে ডি ব্লক মৌলটা আমরা বুঝতে পেরেছি, এবার কিছু স্পেশাল মৌল আছে, দেখো ভালো করে। ডি অরবিটালটা একটু দেখাবো। মনে করি এটা হচ্ছে আমাদের ডি অরবিটাল। ডি অরবিটালের মধ্যে 5টা ভাগ থাকে, 1 2 3 4, আর এটা হচ্ছে 5। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের ডি অরবিটাল। ডি অরবিটাল। সো ডি অরবিটালে কয়টা ভাগ থাকে? 5টা ভাগ থাকে। ডি অরবিটালে কয়টা ভাগ থাকে? 5টা ভাগ থাকে। এখন ডি অরবিটালে মনে করো 10টা ইলেকট্রন থাকতে পারে। মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10টি ইলেকট্রন আছে। আবার দেখালাম ডি অরবিটাল, আবার দেখাচ্ছি ডি অরবিটাল। এবার ডি অরবিটাল আবার 5টা করে ভাগ নিয়ে নিব, ডেফিনেটলি আগের মতো হবে না। এবার মনে করো ডি অরবিটালে সব ইলেকট্রন নেই, ডি অরবিটালে মনে করো কিছু ইলেকট্রন আছে, কিছু খালি আছে, এই ধরনের আছে। ওকে, আচ্ছা, সো এখানে ডি অরবিটাল ফুল ফিল আপ, আর এখানে কি আছে? খালি আছে। ফুল ফিল আপ আর খালি আছে। তো দুটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, যদি ডি অরবিটাল ফুল ফিল আপ হয়ে যায় তাহলে আর কেউ এখানে বিক্রিয়া করবে না, যুক্ত হবে না, বা এখানে অন্য কোনো ধর্ম দেখা যাবে না, অর্থাৎ সে স্থিতিশীল। এই স্থিতিশীল হওয়ার কারণে কেউ রিঅ্যাকশন করবে না বা বিক্রিয়া করবে না, যৌগ গঠন করবে না। তারপরে এর পরবর্তীতে সিঙ্গেল ইলেকট্রন না থাকার কারণে সে চৌম্বকত্ব দেখাবে না, সিঙ্গেল ইলেকট্রন না থাকার কারণে চৌম্বকত্ব দেখাবে না, এরকম আরও বেশ কিছু ধর্ম দেখাবে না। তার মানে ও আসলে এইসব ধর্ম দেখাবে না, ও দেখাবে না। আর ওর কাছে সিঙ্গেল ইলেকট্রন থাকার কারণে অন্য কেউ এসে ইলেকট্রন দিয়ে বিক্রিয়া করবে, যৌগ গঠন করবে, তারপর ওর আরও বেশ কিছু বৈশিষ্ট্য থাকবে, চৌম্বকত্ব দেখাবে, আরও এই ধরনের বেশ কিছু বৈশিষ্ট্য থাকবে। তার মানে ওর কাছে যেহেতু ইলেকট্রন খালি আছে, সেই জন্য এখানে অন্য কেউ আসবে, তারপর ইলেকট্রন দিবে, বিক্রিয়া করবে, যৌগ গঠন করবে, চৌম্বকত্ব দেখাবে, এখানে অনেক কিছুই হবে। কিন্তু এখানে ইলেকট্রন ফুলফিল হওয়ার কারণে এখানে কিছুই হবে না। তো আমরা ডি অরবিটালের এই ধর্মটাকে আমরা কাজে লাগাবো। এই ধর্মটাকে কাজে লাগিয়ে এই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা ডি অরবিটালকে আলাদা করে ফেলবো। কিভাবে? দেখো, যে সকল ডি অরবিটাল ফুল ফিল থাকে অথবা একদম ফুল শূন্য থাকে, ফুল ফিলও থাকতে পারে, ফুল শূন্য থাকলে সে ওটাও সমস্যা। পুরোটাই যদি শূন্য থাকে, তো পুরোটা শূন্য থাকার অর্থ কি বলো তো কেউ একজন আমাকে? পুরোটা শূন্য থাকার অর্থ হচ্ছে ডি অরবিটাল নাই, ডি অরবিটালটাই নাই, পুরোটা শূন্য হয়ে গেছে, তাই ডি অরবিটাল নাই। তাহলে ফুল ফিল থাকতে পারে অথবা ফুল শূন্য থাকতে পারে, মনে করি ডি অরবিটালই নাই, শুধু এস অরবিটাল আছে, এরকম হইতে পারে। ঠিক আছে, তাহলে ডি অরবিটাল ফুল ফিল থাকতে পারে অথবা ফুল খালি থাকতে পারে, ফুল শূন্য মানে একদম পুরোটাই খালি থাকতে পারে। তো পুরোটা যদি শূন্য থাকে অথবা পুরোটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে হচ্ছে এই ঘটনা ঘটবে না। আর যদি ডি অরবিটালে খালি থাকে তাহলে এই ঘটনা ঘটবে। তো এটার উপর ভিত্তি করে আমরা ডি অরবিটালকে একটা ভাগে ভাগ করে নিই। আমরা বলি যাদের খালি আছে তাদেরকে আমরা বলি অবস্থান্তর মৌল, তাদেরকে আমরা নাম দিই অবস্থান্তর মৌল। কেন এই নামটা দিচ্ছি একটু পরে আমি সেটা ব্যাখ্যা করব। বাট আমরা ডি অরবিটালের এই ধর্মটাকে কাজে লাগিয়ে বা এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে যাদের খালি আছে তাদেরকে অবস্থান্তর মৌল বলি, আর যাদের খালি নাই তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলি না, শুধুমাত্র ডি ব্লক মৌল বলি। তাহলে আমরা একটা নতুন জিনিস শিখলাম, নতুন শব্দ শিখেছি। নতুন শব্দটার নাম কি? নতুন শব্দটার নাম হচ্ছে অবস্থান্তর মৌল। এবং অবস্থান্তর মৌল এই কনসেপ্টটা কেন আসবে?
অবস্থান্তর মূল এই কনসেপ্টটা আসবে কেন? ডি অরবিটালে খালি থাকার কারণে এই কনসেপ্টটা আসবে। ডি অরবিটালে খালি আছে, ফলে নতুন কেউ আসবে, বিক্রিয়া করবে, চৌম্বকত্ব দেখাবে। তাহলে নতুন কেউ আসবে, বিক্রিয়া করবে, চৌম্বকত্ব দেখাবে। এই কনসেপ্টটার জন্য আমরা একটা আলাদা ভাগে ভাগ করলাম। এখন আমরা অবস্থান্তর মূল নিয়ে পড়াশোনা করব। অবস্থান্তর মূল নিয়ে এবার পড়াশোনা করব। ওকে, তাহলে বলো, আবার বলো, অবস্থান্তর মূল এই কনসেপ্টটা কেন আসবে? ডি অরবিটাল খালি থাকার কারণে আসবে। অবস্থান্তর মূল এই কনসেপ্টটা কেন আসবে? ডি অরবিটাল খালি থাকার কারণে আসবে। এবার আমরা অবস্থান্তর মৌল হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, শর্ত আছে, ওই শর্তগুলো দেখব। তাহলে এখন আমাদের টপিকটা কি হবে? এখন আমাদের টপিক হবে অবস্থান্তর মৌল। এবং অবস্থান্তর মৌলকে ইংলিশে আমরা বলি ট্রানসিশন। অবস্থান্তর, ট্রানসিশন মৌলত এলিমেন্টস। ওকে, সো অবস্থান্তর মৌল এই কনসেপ্টটা কেন আসবে? হোয়াই অবস্থান্তর মৌল নিয়ে আমরা পড়াশোনা করব। হোয়াই এটা কেন আসবে? কারণ হচ্ছে ডি অরবিটাল ফাঁকা থাকার কারণে এই কনসেপ্টটা আসবে। ডি অরবিটাল ফাঁকা থাকা, এখান থেকে এই কনসেপ্টটা আসবে। তাহলে ডি অরবিটালটা কেন, এই যে অবস্থান্তর মৌলের কনসেপ্টটা কেন আমরা শিখছি? ডি অরবিটালে ফাঁকা থাকার ব্যাপার থেকে শিখছি। এবার আসো অবস্থান্তর মৌল এই জিনিসটা কি, ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে, পরীক্ষা আসলে আমাদেরকে লিখতে হবে। ডেফিনেশনটা হচ্ছে, প্রথমত ডি ব্লক মৌল হতে হবে। তাহলে ডি ব্লক মৌলের স্থিতিশীল ক্যাটায়ন, স্থিতিশীল ক্যাটায়নে ইলেকট্রন বিন্যাসে ফাঁকা ডি অরবিটাল থাকলে, অথবা আমরা এভাবে বলবো, ফাঁকা ডি অরবিটাল বলতে পারো অথবা অপূর্ণ বলতে পারো। ফাঁকা ডি অরবিটাল বলতে পারো, অপূর্ণ বলতে পারো। তাহলে ফাঁকা অথবা অপূর্ণ বলে একটু ভালো হবে। ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল, পাশে ব্রেকেট দিয়ে একটু লিখে দিব, ডি এ যদি 1 থেকে 9 পর্যন্ত থাকে তাহলে সেটা হচ্ছে অপূর্ণ। যদি ডি অরবিটালে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 1 থেকে 9 পর্যন্ত থাকে ডি অরবিটালে ইলেকট্রন, ডি অরবিটালে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকলে সেটি অপূর্ণ হবে। যদি ডি অরবিটালে শূন্য থাকে তাহলে ডি অরবিটাল নাই। আর যদি ডি অরবিটালে 10টি থাকে তাহলে ডি অরবিটাল পূর্ণ। তাহলে কোনটা কোনটা হওয়া যাবে না? কোনটা কোনটা হওয়া যাবে না? হওয়া যাবে না হচ্ছে D0, হওয়া যাবে না হচ্ছে D10, এটা হওয়া যাবে না। আর কোনটা হওয়া যাবে? D1 থেকে 9, এটা হওয়া যাবে। তাহলে ডি ব্লক মৌলের স্থিতিশীল ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে, স্থিতিশীল ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল থাকলে তাদেরকে অবস্থান্তর মৌল বলবো। এটাই হচ্ছে পরীক্ষায় ডেফিনেশন হিসেবে লিখবে। শুধুমাত্র ইংলিশ যা যা লেখা আছে ওগুলোকে বাংলায় লিখতে হবে, কারণ পরীক্ষায় বাংলা এবং ইংলিশ মিক্স করে লেখা যাবে না। এটা হচ্ছে দূষণীয়, গুরুচণ্ডালী দোষ, এটা করা যাবে না। সো যারা বাংলা ভার্সনে তারা সব বাংলায় লিখবে, যারা ইংলিশ ভার্সনে তারা সব ইংলিশে লিখবে। এটাই হচ্ছে পরীক্ষায় লেখার ডেফিনেশন। সো কি লিখেছি একটু করে দেখব। লিখেছি আমি ডি ব্লক মৌলের, তাহলে ফার্স্ট অফ অল তাকে ডি ব্লক মৌল হতে হবে। 1 নাম্বার শর্ত হচ্ছে ডি ব্লক মৌল হতে হবে। স্থিতিশীল ক্যাটায়ন, তার মানে আবার ডি ব্লক মৌলের ক্যাটায়ন নিতে হবে আমাকে। তাহলে স্থিতিশীল ক্যাটায়ন নিতে হবে। 2 নাম্বার হচ্ছে ক্যাটায়ন নিতে হবে, তাও আবার স্থিতিশীল হতে হবে। কেমন ক্যাটায়ন? যেমন তেমন ক্যাটায়ন নিলে হবে না, হবে না, হবে না। স্টেবল স্থিতিশীল ক্যাটায়ন নিতে হবে। নাম্বার 3 ইলেকট্রন বিন্যাসে, নাম্বার 3 হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হবে। নাম্বার 4 অপূর্ণ ডি অরবিটাল থাকতে হবে। তাহলে অপূর্ণ ডি অরবিটাল থাকতে হবে। এই 4টা শর্ত যদি কেউ ফুলফিল করে তবে তাকে আমরা কি বলবো? অবস্থান্তর মৌল বলবো। তাহলে কন্ডিশনগুলো একবার আমাকে বলে ফেলো। ফার্স্ট অফ অল ডি ব্লক মৌল হতে হবে। নাম্বার 2 স্থিতিশীল ক্যাটায়ন হতে হবে। নাম্বার 3 ওই স্থিতিশীল ক্যাটায়নের কি করব? ইলেকট্রন বিন্যাস করব। করার পরে দেখব ভালো করে, কি দেখব? অপূর্ণ ডি অরবিটাল আছে কিনা, যদি থাকে অবস্থান্তর মৌল, যদি না থাকে অবস্থান্তর মৌল হবে না। তো চলো এবার এক্সাম্পলের সাহায্যে দেখব। 5টি এক্সাম্পল দিব, 5টি এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, অবস্থান্তর মৌলের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অবস্থান্তর মৌলের শর্ত কয়টি? 4টি। নাম্বার 1 ডি ব্লক মৌল হতে হবে। নাম্বার 2 স্থিতিশীল ক্যাটায়ন হতে হবে। নাম্বার 3 ইলেকট্রন বিন্যাস করতে হবে। নাম্বার 4 অপূর্ণ ডি অরবিটাল আছে কিনা দেখতে হবে, না থাকলে হবে না। আচ্ছা, তো কোনটা হওয়া যাবে না? ডি অরবিটালে 10টি ইলেকট্রন অথবা 1টি ইলেকট্রনও নাই, এটা হওয়া যাবে না। 1 থেকে 9টি ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে, সো এখন আমরা দেখব এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। ওকে, আচ্ছা,
সো এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাপারটা ক্লিয়ার করব যে কারা অবস্থান্তর মৌল হবে আর কারা হবে না। আমরা 5 জনকে নিয়ে আসব। 5 জনের মধ্যে একজন হচ্ছে স্ক্যান্ডিয়াম, একজন হচ্ছে ফেরাস, একজন হচ্ছে জিঙ্ক, আরেকজন হচ্ছে, আচ্ছা আমরা 4 জনকে দেখাই, ওকে 3 জনকে দেখাই, স্ক্যান্ডিয়াম, ফেরাস, জিঙ্ক, 3 জনকে আমরা নিয়ে আসলাম। 3 জনকে নিয়ে আসার পরে এবার আমরা টেস্ট করব তারা অবস্থান্তর মৌল হবে নাকি হবে না। তাহলে এই 3 জনের মধ্যে কারা অবস্থান্তর আর কারা অবস্থান্তর না। কারা অবস্থান্তর দেখতে চোখ রাখুন ফিল সায়েন্সে। কারা অবস্থান্তর, কারা অবস্থান্তর? তিতলি কি পারবে বাঁচাতে? না সরি, স্ক্যান্ডিয়াম কি পারবে অবস্থান্তর হতে? জিঙ্ক কি পারবে অবস্থান্তর হতে? কি ঘটতে যাচ্ছে? সব কিছু শেষ হয়ে যাবে, তবুও একবার শেষ চেষ্টা চালিয়ে দেখবে জিঙ্ক। জানি সব কিছু ধ্বংস হয়ে যাবে, জানি আমি জীবনে অবস্থান্তর হতে পারবো না, তবুও একবার শেষ চেষ্টা চালিয়ে দেখি। চলো, জিঙ্ক কিন্তু জানে যে সে অবস্থান্তর হতে পারবে না, তবুও সব কিছু ধ্বংস হয়ে যাবে, তবুও একবার শেষ চেষ্টা, ঠিক আছে? ওকে ওকে, সো এখন আমরা দেখব স্ক্যান্ডিয়াম, ফেরাস এবং জিঙ্ক 3 জনই অবস্থান্তর হবে কিনা। নাম্বার 1 কন্ডিশন, ডি ব্লক মৌল হতে হবে। আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তবে আমরা দেখতে পাই স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা আর্গনের পর থেকে দেখাবো আর কি, আর্গন পর্যন্ত তো সেম থাকবে, আর্গনের পর থেকে দেখাবো। সো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে, দেখো ভালো করে, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 4s2 3d1, এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। ফেরাসের ইলেকট্রন বিন্যাস আর্গনের পর থেকে দেখাচ্ছি 4s2 3d6। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আর্গনের পর থেকে দেখাচ্ছি 4s2 3d10। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে লাস্ট কক্ষপথের s অরবিটাল ফিল আপ করে তার আগের কক্ষপথের d অরবিটালে প্রবেশ করেছে। ডেফিনেটলি সবাই 1 নাম্বার কন্ডিশন ফুলফিল করেছে। তাহলে 1 নং কন্ডিশন ছিল, 1 নং শর্ত ছিল ডি ব্লক মৌল হতে হবে। সো 1 নং শর্ত পূরণ করেছে, প্রত্যেকে ডি ব্লক মৌল পূরণ করেছে, সবাই পাস, সবাই পাস, সবাই ডি ব্লক মৌল। এবার নাম্বার 2, এবার হচ্ছে স্থিতিশীল ক্যাটায়ন নিব, তাদের ক্যাটায়নগুলো নিব, স্থিতিশীল ক্যাটায়ন নিতে হবে। সব কিছু ঠিক আছে তো, চলছে তো? তোমরা ফ্রেন্ডকে মেনশন দিতে থাকো, মেনশন দিতে থাকো, না দিলে তো হবে না। আচ্ছা, সো হচ্ছে এবার দেখবো আমরা স্থিতিশীল ক্যাটায়ন নিতে হবে। সো স্থিতিশীল ক্যাটায়ন আসো, তোমরা এখন অনেকে ফ্রেন্ডকে মেনশন দিচ্ছ না, তারপরে শেয়ার করছো না, অনেক এখনও লাইভে ক্লাস করো না, খুবই দুঃখজনক ব্যাপার, তবে সমস্যা নাই, ডিলিট করব না, সেটা তোমাদের উপরে। আচ্ছা যাই হোক, ওকে, এবার হচ্ছে তাদের স্থিতিশীল ক্যাটায়ন নেব। সো স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল ক্যাটায়ন কোনটা, ফেরাসের কোনটা, জিঙ্কের কোনটা? দেখো স্ক্যান্ডিয়ামের একটাই ক্যাটায়ন আছে, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, এটাই হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। প্রকৃতিতে যে সকল ক্যাটায়ন পাওয়া যায় তাদেরকে স্থিতিশীল বলা হয়, আর প্রকৃতিতে যাদেরকে পাওয়া যায় না তার স্থিতিশীল না। স্ক্যান্ডিয়াম 3+ হচ্ছে স্থিতিশীল। ফেরাসের দুটো পাওয়া যায়, ফেরাস ফেরিক, ফেরাস আয়ন, ফেরিক আয়ন, এই দুটো হচ্ছে স্থিতিশীল। এরপর জিঙ্কের একটা মাত্র ক্যাটায়ন পাওয়া যায়, জিঙ্ক 2+, এটা হচ্ছে স্থিতিশীল। সো এরা হচ্ছে স্থিতিশীল ক্যাটায়ন। তাহলে আমাকে নাম্বার 2 ছিল স্থিতিশীল ক্যাটায়ন নিতে হবে, তারপর তাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। সো আমি স্থিতিশীল ক্যাটায়ন নিয়েছি, এবার তাদের ইলেকট্রন বিন্যাস করব। ওকে, আচ্ছা, সো তাদের ইলেকট্রন বিন্যাস করলে, সো আমরা একটু করে, যেহেতু আমার এখানে 4টা, আমি 4টা লাইনে লিখছি, দেখো একদম সুন্দর করে দেখাবো তোমাদেরকে। ফেরাস 3+, তারপর হচ্ছে জিঙ্ক 2+। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, শেয়ার করতে থাকো। এখন ইদানিং শেয়ার করো না, খুবই দুঃখজনক ব্যাপার। দেখো আমি পড়াচ্ছি তোমাদেরকে, তোমরা যদি শেয়ার না করো তাহলে বন্ধুরা জানবে কেমনে যে ফ্রিতে কেমিস্ট্রি ফুল কোর্স হচ্ছে, 1 টাকাও দিতে হচ্ছে না। তোমার বাপের টাকা মেরে তুমি চা নাস্তা বিড়ি সিগারেট খাইও না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, চা নাস্তা খেও, সমস্যা নাই, তুমি ফ্রি পড়ো, কি মজা। তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও না কিভাবে, ফেসবুকে শেয়ারের মধ্য দিয়ে। ফেসবুকে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেসেঞ্জারে বলো, তোমাদের কলেজের গ্রুপ আছে না, কলেজের গ্রুপে বলো, বলতে হবে তো, না বলে কেমন হবে? ওকে, পেড কোর্সের চেয়েও ভালো, তাই না? টাকা দিয়ে পড়তেছো, এটার চেয়েও ভালো আশা করি। ওকে, যাই হোক, তাহলে দেখো স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল ক্যাটায়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। ফেরাসের দুটো স্থিতিশীল ক্যাটায়ন আছে যেটা আমরা প্রকৃতিতে পেয়ে থাকি, একটা হচ্ছে ফেরাস 2+, আর একটা হচ্ছে ফেরাস 3+, আর হচ্ছে জিঙ্ক 2+। ওকে, নাইস, সুন্দর, খুব ভালো কথা। আচ্ছা, এবার আসো তাদের ইলেকট্রন বিন্যাসটা করব। সো তাদের ইলেকট্রন বিন্যাসটা পাশে করতেছি, একদম সহজ, তাদের ইলেকট্রন বিন্যাস করাটা অলরেডি করাই আছে স্ক্যান্ডিয়ামের। এখন জাস্ট 3+ মানে কি, সর্বশেষ কক্ষপথ থেকে 3টি ইলেকট্রন চলে যাবে, তার মানে এখান থেকে 1টি ইলেকট্রন চলে যাবে, এখান থেকে 2টি ইলেকট্রন চলে যাবে। তাহলে সর্বশেষ কক্ষপথ থেকে যদি
ইলেকট্রন চলে যায়, তাহলে 4s থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, 3d থেকে একটি ইলেকট্রন চলে যাবে, তিনটি ইলেকট্রন চলে গেলে স্ক্যান্ডিয়াম 3+ হবে। তার মানে এখানেও 0, এখানেও 0, একটা ইলেকট্রন চলে গেল, দুটি ইলেকট্রন চলে গেল, মোট 3টি ইলেকট্রন চলে গেল, 0 এবং 0। এবার আসে ফেরাস 2+। ফেরাস 2+ এর ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথ থেকে দুটি ইলেকট্রন যাবে, তাহলে সর্বশেষ কক্ষপথ কি 4s নাকি 3d? ইলেকট্রন কোথায় শেষে প্রবেশ করেছে সেটা কিন্তু সর্বশেষ কক্ষপথ না। আরেকটা বেসিক লিখে রাখো, বেচিক, মারাত্মক বেচিক লিখে রাখো তো সবাই, মারাত্মক বেচিক, একটা মারাত্মক বেচিক লিখে রাখো সবাই, বেচিক। ওকে, তাহলে লিখে রাখো মারাত্মক বেচিক, টাইটেল হবে মারাত্মক বেচিক, বেচিক বেচিক, মারাত্মক বেচিক। ওকে দেখো বেচিক, এখন একটা মারাত্মক বেচিক লিখো, মারাত্মক বেচিক। ইলেকট্রন প্রবেশের সময়, ইলেকট্রন প্রবেশের সময় নিম্ন শক্তি স্তরে আগে ঢুকে, নিম্ন শক্তি স্তরে আগে ঢুকে, কিন্তু ইলেকট্রন বের হওয়ার সময় সর্বশেষ কক্ষপথ হতে আগে বের হয়, আগে বের হয়। আগে বের হয়, এটা হচ্ছে একটা মারাত্মক বেসিক, মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ইলেকট্রন ঢুকার সময় কিন্তু নিম্ন শক্তি স্তরে আগে ঢুকবে, তো ইলেকট্রন ঢুকার সময় 4s আগে ঢুকলো, এই যে 4s2, 4s যেহেতু নিম্ন শক্তি 4, আর s এর মান হচ্ছে কত, s এর মান হচ্ছে 0, তাহলে 4 + 0, এটা হচ্ছে 4s এর শক্তি। আর 3d এর শক্তি হচ্ছে 3+2, তাহলে 4s এর শক্তি 4, 3d এর শক্তি 5, তাই নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে, তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। কিন্তু বের হওয়ার সময়, ইলেকট্রন প্রবেশের সময় নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করবে, কিন্তু বের হওয়ার সময় সর্বশেষ কক্ষপথ হতে আগে বের হবে, বের হওয়ার সময় সর্বশেষ কক্ষপথ হতে আগে বের হবে, তার মানে বের হওয়ার সময় সর্বশেষ কক্ষপথ কোনটা, 4s সর্বশেষ, এখান থেকে বের হবে, ফলে এখান থেকে দুটি ইলেকট্রন চলে গেল, 4s 0 হলো। আবার ফেরাস 3+, 3টা ইলেকট্রন চলে যাবে, 4s2 3d 6 ছিল, 3টি ইলেকট্রন চলে যাবে, তাহলে 4s থেকে আগে দুটো ইলেকট্রন চলে গেল, 0 হলো, আরও একটি ইলেকট্রন যাবে 3d থেকে, ফলে 5 হয়ে যাবে। এটা হচ্ছে ফেরাস 3+ এর ইলেকট্রন বিন্যাস। আবার দেখো জিঙ্কের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ হতে দুটো ইলেকট্রন বের হয়ে যাবে, তাহলে সর্বশেষ কক্ষপথ 4s থেকে দুটো ইলেকট্রন বের হয়ে গেল, 4s 0 হয়ে গেল। ওকে, এরা হচ্ছে স্থিতিশীল ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা 3 নম্বর শর্তে চলে এসেছি। 1 নম্বর কন্ডিশন ছিল তারা ডি ব্লক মৌল কিনা দেখা, তারা সবাই ডি ব্লক মৌল। 2 নম্বর কন্ডিশন হচ্ছে স্থিতিশীল ক্যাটায়ন নেওয়া, স্থিতিশীল ক্যাটায়ন নিয়েছি। 3 নম্বর কন্ডিশন হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা, ইলেকট্রন বিন্যাস করেছি। 4 নম্বর কন্ডিশন হচ্ছে ডি অরবিটালে 1 থেকে 9 আছে কিনা দেখা। আমরা বলেছিলাম কোনটা সঠিক হবে না, ডি এ 0 থাকলে সঠিক হবে না, ডি এ 10 থাকলে সঠিক হবে না, কোনটা সঠিক হবে 1 থেকে 9 থাকলে। সেই আলোকে আমরা দেখতে পাচ্ছি 3d 0, আমরা দেখতে পাচ্ছি 3d 10, তাহলে এরা 9, এখানে দেখতে পাচ্ছি 3d 5, 3d 6, এরা অবস্থান্তর মৌল হবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও 3d 0, 3d 10, তার মানে ডি অরবিটাল সম্পূর্ণ খালি, সম্পূর্ণ পূর্ণ হবে না, অবস্থান্তর মৌল হবে না। যাদের কি আছে ডি অরবিটালে, যাদের ডি অরবিটালে 1 থেকে 9 অপূর্ণ আছে তারা অবস্থান্তর মৌল হবে। তো অবস্থান্তর মৌল কিন্তু ক্যাটায়নদেরকে বলবো না, এটা অনেক বড় একটা মিসকনসেপশন। যদিও ক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যাচ্ছে, ক্যাটায়নের ক্ষেত্রে দেখা গেলেও, যেমন স্ক্যান্ডিয়াম দেখো না, স্ক্যান্ডিয়ামে কিন্তু 3d 1 আছে, স্ক্যান্ডিয়ামে 3d 1 আছে, কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে গিয়ে 3d 0 হয়েছে। ক্যাটায়নের ক্ষেত্রে নিতে হবে, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে নিলে হবে না। অনেকে করে কি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস নেয় না, আমি তো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস নিতে বলি নাই, স্থিতিশীল ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিতে বলেছি। তাহলে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 1 আছে, কিন্তু স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল ক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু 1 নেই। তাহলে আমাকে স্থিতিশীল ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিতে হবে। তো স্থিতিশীল ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নেওয়ার পরে যদি আমরা দেখি যে 1 থেকে 9 আছে, তাহলে ওই মৌলকে বলবো
ওই মৌলটাকে বলবো অবস্থান্তর মৌল। ক্যাটায়নকে কিন্তু বলবো না, ক্যাটায়ন নয়, ওই মৌলটাকে বলবো অবস্থান্তর মৌল। আর যাদের নাই তাদেরকে বলবো অবস্থান্তর মৌল নয়। তাহলে আমরা আমাদের আলোচনা শেষে বলতে পারি ফেরাস হচ্ছে ডি ব্লক মৌল প্লাস অবস্থান্তর মৌল। ডি ব্লক হলে অবস্থান্তর হবেই। আর জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম হচ্ছে ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর নয়, এটা হচ্ছে আমাদের রিপোর্ট এই। তাহলে ফেরাস হচ্ছে ডি ব্লক মৌল প্লাস অবস্থান্তর। ডি ব্লক হলেই অবস্থান্তর হয়ে যাবে, কারণ অবস্থান্তর হতে হলে ডি ব্লক হইতে হবে। অবস্থান্তর হইলেই ডি ব্লক হয়ে যাবে। আচ্ছা, আর জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম ডি ব্লক কিন্তু অবস্থান্তর নয়। তা আমাদের একটা লাইন লেখা আছে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল। অবস্থান্তর হলে তো ডি ব্লক হবেই, কিন্তু ডি ব্লক হলেই যে অবস্থান্তর হবে সেটা কিন্তু না। তাহলে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। এটা যদি তোমাকে পরীক্ষায় লিখতে বলে, ব্যাখ্যা করতে বলে অনুধাবনমূলক প্রশ্নে, আমি যেভাবে লিখেছি কেউ যদি এভাবে লিখতে পারো, তোমাকে নাম্বার না দিয়ে যাবে কোথায়? পরীক্ষাটা প্রশ্ন হবে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। তখন তুমি পরীক্ষার খাতায় এক্স্যাক্টলি আমি যেভাবে লিখেছি এভাবে যদি ব্যাখ্যা করতে পারো, খুব চমৎকারভাবে এভাবে যদি বুঝিয়ে দিতে পারো, এই যে প্রথমত ডেফিনেশন লিখবে, কন্ডিশনগুলো লিখবে, তারপর এভাবে বুঝিয়ে দিবে আমি যেভাবে কন্ডিশন লিখেছি, ডেফিনেশন লিখেছি, তারপর বুঝিয়েছি, এভাবে লিখতে পারলে ফুল মার্কস দিয়ে দিবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা অবস্থান্তর মৌলের ব্যাপারটা ক্লিয়ার করেছি। এখন আমরা চলে যাব অবস্থান্তর মৌলের স্পেশাল প্রপার্টি। অবস্থান্তর মৌল কি কি প্রপার্টি দেখায় সেখানে। ওকে, চলে আসো। তোমরা এখন অনেকে শেয়ার করছো না, এখন ইদানিং তোমরা শেয়ার করছো না, মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্ক দিচ্ছ না, শুধু আসছো, ক্লাস করছো, চলে যাচ্ছ। এটা তো উচিত না। একটু কাজকর্ম করতে হবে, ছড়িয়ে দিতে হবে। আমাদের ফ্রি ক্লাসগুলো আমরা চাই সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে। সবাই দেখুক, সবাই দেখতে হবে, না দেখলে হবে না। তাহলে তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা শেয়ার করো না, একটু দ্রুত শেয়ার করতে থাকো। ফেসবুক গ্রুপগুলোতে একটু করে দিতে থাকো, ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। যত ফ্রেন্ড আছে তোমার, এই যে হাই হ্যালো দেওয়া যত ফ্রেন্ড আছে, যার নাম মনে আসে, নাম মনে না আসলে ABCD দিয়ে মেনশন করতে থাকো। ওকে, তো এখন আমরা দেখব স্পেশাল প্রপার্টি অফ অবস্থান্তর মৌল। তাহলে অবস্থান্তর মৌলের প্রপার্টিগুলো দেখব। ওকে, নাম্বার ওয়ান প্রপার্টি হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে। নাম্বার টু প্রপার্টি হচ্ছে এরা জটিল আয়ন গঠন করে। নাম্বার থ্রি প্রপার্টি হচ্ছে নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 তিনটায় প দিয়ে শুরু। আর নাম্বার এবং 1, 2তে গঠন শব্দটা থাকবে। তাহলে এর 5টা বৈশিষ্ট্য আছে। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য হচ্ছে 5টা। এই 5টা প্রপার্টি তারা দেখায়: রঙিন যৌগ গঠন, জটিল আয়ন গঠন। আরও 3টা বৈশিষ্ট্য তারা দেখায়, 3টাতেই প আছে। সো কি কি দেখো? পরিবর্তনশীল জারণ মান, তারা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। তারপর তাদের প্রভাবন ধর্ম দেখায়। তারপর তারা চৌম্বকত্ব দেখায়, এটাকে আমরা বলি প্যারাচৌম্বকত্ব বলতে পারো। প্যারাচৌম্বকত্ব ধর্ম দেখায়, অথবা ফেরোচৌম্বকত্ব দেখায়। ফেরোচৌম্বকত্ব দেখায়। তার মানে আমাদের অবস্থান্তর মৌলের প্রপার্টিতে 3P, 3টা P আছে। 3P লিখে রাখো, 3P, 3প, পি না, 3প, হিপহপ, 3প, 3টা প আছে, আর 2টা গঠন আছে মনে রাখার জন্য। অবস্থান্তর মৌলের প্রপার্টি কয়টা? 5টি। কি কি? রঙিন যৌগ গঠন, জটিল আয়ন গঠন, 2টো গঠন আর 3টি প। তার মানে পরিবর্তনশীল জারণ মান, প্রভাবন ধর্ম, প্যারা চৌম্বকত্ব দেখানো। এই 3টা আর এই 2টা, মোট 5টা প্রপার্টি অবস্থান্তর মৌলরা দেখায়। অবস্থান্তর মৌল যারা না, তারা দেখায় না। শুধুমাত্র অবস্থান্তর মৌলরা এই প্রপার্টিগুলো দেখাবে। এখন আমরা প্রত্যেকটা প্রপার্টি ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে ব্যাখ্যা করব। তো এখন আমরা শুরু করব নাম্বার 1 প্রপার্টি, রঙিন যৌগ গঠন দিয়ে। আজকের ক্লাসের মেইন ফোকাস পয়েন্ট হবে রঙিন যৌগ গঠন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি ক্লাসের শুরুতেই বলেছি আজকের ক্লাসে সবচেয়ে বেশি ফোকাস থাকবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিব রঙিন যৌগ গঠন, কারণ আমাদের বইয়ে এই কনসেপ্টটা আছে কিন্তু আমরা বুঝি নাই। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো বেশি বেশি করে, যাতে করে ক্লাসগুলো সবার কাছে ছড়িয়ে যায়। আচ্ছা, এখন আমরা দেখব রঙিন যৌগ গঠন, খুব ইম্পর্টেন্ট। তোমরা এখন অনেকে মেনশন করছো না, প্লিজ মেনশন করতে থাকো ফ্রেন্ডদেরকে। লাইভ ক্লাসের মজা লাইভ ক্লাসেই, পরে রেকর্ড দেখে কোনো মজা নাই। রঙিন যৌগ গঠন। রঙিন যৌগ গঠনটা ভালো করে খেয়াল করো। রঙিন যৌগ গঠন, কালারফুল কম্পাউন্ডস ফরমেশন।
ওকে, আচ্ছা, খুব ভালো কথা। রঙিন যৌগ গঠন বলতে অবস্থান্তর মৌলসমূহ বিভিন্ন ধরনের অধাতু বা মূলকের সাথে যুক্ত হয়ে এমন কিছু লবণ গঠন করে বা এমন কিছু যৌগ গঠন করে যারা রঙিন বর্ণের। তাহলে আমরা রঙিন যৌগ গঠন বলতে কি বুঝে নিব? রঙিন বর্ণ গঠন বলতে বুঝে নিব অবস্থান্তর ধাতুর ক্যাটায়ন, অবশ্য অবস্থান্তর ধাতুরা তো না, অবস্থান্তর ধাতুর ক্যাটায়ন, ঠিক আছে, অধাতু বা যৌগের সাথে বিক্রিয়া করে কি গঠন করে? রঙিন যৌগ গঠন করে। তাহলে আবার বলছি, অবস্থান্তর ধাতুর ক্যাটায়ন অধাতু বা যৌগের সাথে বিক্রিয়া করে রঙিন যৌগ গঠন করে থাকে। সেটাকে আমরা বলছি রঙিন যৌগ গঠন করা। অর্থাৎ তারা এমন যৌগ গঠন করে যারা রঙিন বর্ণ প্রদর্শন করে থাকে। অনেকে রঙিন যৌগ বলতে বুঝে না। রঙিন যৌগ বলতে বোঝাচ্ছে যৌগের বর্ণ হচ্ছে কালারফুল, যৌগের বর্ণ লাল, নীল, হলুদ, কমলা, চমলা, পমলা, এমন অনেক কালার থাকে, তাই না? হালকা বেগুনি, পেঁয়াজি, অনেক কালার। দেখি আমি যে আজকে পাঞ্জাবি পরছি, এই পাঞ্জাবির কালার কি বলো তো? তোমরা তো অনেক কালার চিনো, মেয়েরা ওরে কি কালার চিনে, তাই না ভাইয়া? লেমনের উপর একটু করে আবার ম্যাজেন্ডা মিক্স থাকবে, এরকম একটা ড্রেস দেখান না আমাকে, এরকম একটা ড্রেস পরবো ভাইয়া। ওরে ভাইয়া, কালচে পেঁয়াজের উপর পেঁয়াজ দেখছেন না? দোকানদার বলে না দেখি নাই। ওই যে ভাইয়া কালচে পেঁয়াজ আছে না, পেঁয়াজ কালার, পেঁয়াজ তো দেখি নাই। তারপরে দিয়ে একটা পেঁয়াজ ব্যাগ থেকে বের করে বলে যে এটা হচ্ছে পেঁয়াজ, এই কালারটা একটা দেখান না। সেদিন আম্মুকে নিয়ে শপিংয়ে গেলাম, বলে যে পেঁয়াজের উপর একটু এই যে পেঁয়াজ একটা নিয়ে আসছে, বলে যে এই যে ভাইয়া এই কালারটা, পেঁয়াজকে একবার তুলে ফেললেন, তোলার পর যে কালারটা, এই কালারের একটা ড্রেস দেখান। ওরে আল্লাহ, পাবলিক কি অস্থির হয়, পাবলিক যেভাবে মাল হয় আর কি, তাই না? একটা পেঁয়াজ আছে, পেঁয়াজের পরে পেঁয়াজের উপর থেকে ওই আস্তরণ তুলে বলে যে ভাইয়া এই কালারটার একটা ড্রেস দেখান, সেই না? হ্যাঁ, তো ঠিক আছে। এই যে যৌগের বর্ণ লাল, নীল, হলুদ, কমলা, কত বর্ণের যৌগ আছে, এই ধরনের বর্ণ যৌগ গঠন করে রঙিন যৌগ। তো বলো দেখি আমার পাঞ্জাবির কালার কি? বলতে হবে আজকে আমার পাঞ্জাবির কালার কি? হ্যাঁ দেখি, তোমরা কমেন্টে বলো দেখি। হ্যাঁ, কেউ বলো পাঞ্জাবি কালার? ওরে পাবলিক, পাঞ্জাবি কালার তো বলতে পারে না কেউ। এই পাঞ্জাবি কালার বের করো, এখন কমেন্টে মারামারি করো কালার নিয়ে, ঠিক আছে? ওকে, তো এখন দেখো, তোমরা মারামারি করতে থাকো আমার পাঞ্জাবি কালার নিয়ে, আর আমি এদিকে থাকি। আচ্ছা, ঠিক আছে, পাঞ্জাবি কালার নিয়ে মারামারি করা শেষ হলে এবার আবার মনোযোগ দাও। আশা করি পাঞ্জাবি কালার নিয়ে তোমাদের মারামারি করা শেষ হয়েছে। ওকে, আবার ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, ঠিক আছে, আসো এবার আবার মনোযোগ দিই, আবার ক্লাসে। ঠিক আছে, আমার খুব ভালো লাগছে। পেঁয়াজ নিয়ে তারপর বলে ভাইয়া এই যে এই পেঁয়াজটাকে একবার তোলার পরে ভাইয়া এই কালারটা দেন না। আরে আল্লাহ আল্লাহ, মাফ করে দাও। মারো ভাই, মারো মুঝে, মারো। দোকানদারকে বলতে হবে মারো ভাই, মারো মুঝে, মারো। দোকানদার আর কি করবে? ঠিক আছে, ওকে। তো দেখো, যেটা বললাম, রঙিন যৌগ গঠন বলতে এমন যৌগ গঠন করে যারা বর্ণ দেখায়। তো এখন রঙিন যৌগ গঠনের কিছু শর্ত আছে বা কিছু কন্ডিশনস আছে। সো 5টা কন্ডিশনস আছে, 5টা স্টেপ আছে। রঙিন যৌগ গঠন করার 5টা স্টেপস আছে। আমরা এখন 5টা স্টেপ দেখব, ঠিক আছে? তো 5টা স্টেপ দেখব রঙিন যৌগ গঠনের 5টা স্টেপ। তাহলে 5 স্টেপস অফ রঙিন যৌগ গঠন। সবাই হেডিং দাও, 5 স্টেপস অফ রঙিন যৌগ গঠন। সো দেখো, 5 স্টেপস অফ রঙিন যৌগ গঠন। লাইভ ক্লাস যদি লাইভে করে ফেলো, হয়ে গেল। অনেকে বলে ভাইয়া লাইভে করলে নোট করা যায় না। গাদার গাদিরা, আমি যখন পড়াচ্ছি পড়ানোর সাথে সাথে লিখে ফেলবা, তারপর আবার মজা নিবা। দুটাই তো, কত মজা। লাইভের পরে করলে তো তোমার টাইম বেশি লাগবে। লাইভের ক্লাস লাইভে করে ফেলবা, নোটও হয়ে গেল, ক্লাসও হয়ে গেল একসাথে। এত ঢং করে নোট করার তো দরকার নাই, লাল্লা। ওকে, 5 স্টেপস অফ রঙিন যৌগ গঠন। রঙিন যৌগ গঠনের 5টি স্টেপ আমরা এখন দেখব। নাম্বার 1, স্টেপ 1, প্রথম যে স্টেপটা থাকবে রঙিন যৌগ গঠনের, সেটা ভালো করে খেয়াল করো। রঙিন যৌগ গঠনের প্রথম স্টেপ, ওকে, প্রথম স্টেপ হবে অবস্থান্তর মৌলের ফাঁকা ডি অরবিটাল
থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, যে ফাঁকা ডি অরবিটাল থাকবে। স্টেপ 2 লিখে নাও। স্টেপ 2 হচ্ছে অবস্থান্তর মৌলের ফাঁকা ডি অরবিটালের পাশাপাশি স্টেপ 2 হচ্ছে ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রন দাতা লিগ্যান্ড, পাশে লিখবা ইলেকট্রন দাতার নাম কি? লিগ্যান্ড। লিগ্যান্ড, তাহলে ইলেকট্রন দাতা লিগ্যান্ড, লিগ্যান্ড। সো ইলেকট্রন দাতা পাশে লিখবা লিগ্যান্ড, তার মানে ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রন দাতা লিগ্যান্ড এসে ইলেকট্রন দিতে চাইবে। আচ্ছা, স্টেপ 3 রঙিন যৌগ গঠনের 5টা স্টেপ লিখে দিচ্ছি, তারপর বুঝিয়ে দিব। স্টেপ 3 লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে অবস্থান্তর মৌলের ডি অরবিটালের বিকর্ষণ হবে। অবস্থান্তর মৌলের ডি অরবিটালের বিকর্ষণ হবে। ওকে, তারপর স্টেপ 4 হচ্ছে বিকর্ষণের ফলে লিখে রাখো ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট, সংক্ষেপে CFE, মতবাদ অনুসারে ডি অরবিটাল ব্রেকডাউন হবে। নিচে দেখা যাচ্ছে কিনা একটু দেখবে। তাহলে স্টেপ 4 পর্যন্ত লিখেছি, স্টেপ 5 লিখতে হবে। স্টেপ 5 লিখব। স্টেপ 5টা আমি এই জায়গায় লিখছি। স্টেপ 5 দেখা যাচ্ছে তো? স্টেপ 5 হচ্ছে ব্রেকডাউনে শক্তি নির্গত হবে এবং দৃশ্যমান বর্ণ দেখাবে। এই হচ্ছে স্টেপ 5, ব্রেকডাউনে শক্তি নির্গত হবে এবং দৃশ্যমান বর্ণ দেখাবে। এভাবে রঙিন যৌগ গঠন হয়। তোমরা সবাই লিখে নাও। 5টা স্টেপ লিখেছি আমি, 5টা স্টেপ লিখেছি, সবাই দ্রুত লিখে নাও। এই 5টা স্টেপস হচ্ছে রঙিন যৌগ গঠনের। 5 স্টেপস অফ রঙিন যৌগ গঠন। দ্রুত লিখে নাও। আচ্ছা, তাহলে এবার প্রত্যেকটা স্টেপস বুঝিয়ে দিব। আর প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দেওয়ার পরে তুমি অ্যাকচুয়ালি ফিল করতে পারবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে, একদম ক্লিয়ার হয়ে যাবে রঙিন যৌগ কিভাবে গঠিত হয়। ইনশাল্লাহ রঙিন যৌগ কিভাবে গঠিত হয় আমাদের বইয়ের মধ্যে আছে। হাজারীনাগ স্যারের বই খুলো বা অন্যান্য স্যারের বই খুলো, বইয়ের মধ্যে আছে রঙিন যৌগ গঠন। এতদিন তোমরা ওই লাইনটা পড়ার পর কিছুই বুঝতে না, সত্যি কথা, তুমি কিছুই বুঝতে না ওই লাইনগুলো পড়ার পরে। আজকে আবার এই ক্লাসের পরে বইটা পড়বে, দেখবে বইয়ের প্রত্যেকটা লাইন তোমার কাছে এত মধুর লাগছে, মিষ্টি, মধু, খেয়ে ফেলতে ইচ্ছে করবে। আমরা তো চাই সেটাই, বই পড়ার পরে যাতে আমাদের খেয়ে ফেলতে ইচ্ছে করে, এটাই তো চাই। তো এই ক্লাসটা তুমি ভালো করে করো, তারপর বই পড়ার পরে তোমার কাছে মধুর লাগবে, মধুর। ওকে, আচ্ছা, সো দেখো কি বলছি, 5 স্টেপস অফ রঙিন যৌগ গঠন। 5 স্টেপস অফ
রঙিন যৌগ গঠন। সো রঙিন যৌগ গঠনের 5টা স্টেপ লিখে দিয়েছি। এই 5টা স্টেপে রঙিন যৌগটা গঠিত হয়। এখন আমাদেরকে প্রত্যেকটা স্টেপস ভালো করে ব্যাখ্যা করতে হবে। তাহলে এবার প্রত্যেকটা স্টেপস ব্যাখ্যা করব আমরা। তাহলে স্টেপ 1 কি লিখেছি? অবস্থান্তর মৌলের ফাঁকা ডি অরবিটাল থাকবে। নাম্বার 1 হচ্ছে অবস্থান্তর মৌলের ফাঁকা ডি অরবিটাল থাকবে। ওই ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রন দাতা লিগ্যান্ড এসে ইলেকট্রন দিতে চাইবে। ইলেকট্রন দিতে চাইলে একটা বিকর্ষণ হবে, ইলেকট্রন লিগ্যান্ডের ইলেকট্রন আর অবস্থান্তর মৌলের ডি অরবিটালে ইলেকট্রনের একটা বিকর্ষণ হবে, রিপালশন হবে। রিপালশনের ফলে ক্রিস্টাল ফিল ইফেক্ট একটা মতবাদ আছে, পড়াবো তোমাদেরকে সেই মতবাদ অনুসারে ডি অরবিটালে ব্রেকডাউন হবে। ডি অরবিটালে ব্রেকডাউন হওয়ার পরে তারপরে শক্তি নির্গত হবে এবং দৃশ্যমান বর্ণ দেখাবে। আচ্ছা, এখন তোমাদেরকে বুঝাতে হবে। তো আমরা প্রত্যেকটা স্টেপস তোমাদেরকে ব্যাখ্যা করব স্টেপস ওয়াইজ। সো চলে আসো প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে ব্যাখ্যা করি। ওকে, লিখে রাখো এক্সপ্লেনেশন অফ 5 স্টেপস। এখন আমরা দিব 5টা স্টেপের এক্সপ্লেনেশন। সো ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন অফ 5 স্টেপস। আমি তোমাদেরকে যেভাবে লিখে দিচ্ছি ইনশাল্লাহ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা চাই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাক তোমাদের কাছে, ঠিক আছে? ওকে ভাইয়া, আসো ভালো করে খেয়াল করো। এখন লিখবে তোমরা এক্সপ্লেনেশন অফ 5 স্টেপস। 5টা স্টেপসের এক্সপ্লেনেশনটা লিখবে, হেডিং দাও এক্সপ্লেনেশন অফ 5 স্টেপস। নোট করে নাও, একেবারে নোট হয়ে যাক, পরে আর ক্লাস করতে হবে না। ক্লাসের পড়া ক্লাসে শেষ, এটা সবচেয়ে বরকতময়। আমি আমার জীবনে ক্লাসের পড়া ক্লাসে শেষ করতাম, এটা দরকার। যেসব ক্লাস আমার ভালো লাগতো, যেসব ক্লাস আমার মনে হতো যে না এই ক্লাসগুলো ভালো, আমি ওইসব ক্লাসের পড়া কিন্তু ক্লাসেই কাবার। বাসায় গিয়ে আবার কি পড়বো, দরকার আছে? ক্লাসে যা পড়ছি এটাই তো পড়া। সো ক্লাসটা মনোযোগ দিয়ে করো, হয়ে যাবে, ঠিক আছে? ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? এই যে তো অনেকে বলে ভাই আপনি আপনার নিজের পড়া পড়েন কখন? যখন ক্লাস হয় আমি ক্লাসটা মনোযোগ দিয়ে করি। ক্লাস মনোযোগ দিয়ে করলে নিজের পড়ার পড়তে হয় না, বাকি সময় হচ্ছে চিল করবে। সো লাইভ ক্লাসে মনোযোগ দিয়ে পড়ো এবং নোট করে নাও, কাজ শেষ। তাহলে ভাই আসো এক্সপ্লেনেশন অফ 5 স্টেপস। 5টা স্টেপের এক্সপ্লেনেশনটা দেখো। তাহলে স্টেপ 1 কি বলা ছিল? ডি অরবিটালে ফাঁকা অরবিটাল থাকবে। তা আমরা জানি অবস্থান্তর মৌলের ডিতে 1 থেকে 9টি ইলেকট্রন থাকবে। তাহলে দেখো ভালো করে, 1 2 3 4 5। ডি অরবিটাল মানে 5টা অরবিটাল আছে। সো 5টা অরবিটালের মধ্যে আমার ফার্স্ট অফ অল এজ ইলেকট্রন একটা ঢুকলো, 2টা 3টা 4টা 5টা মনে করো এভাবে করে আছে। তো এখানে দেখো ফাঁকা আছে, ইলেকট্রন ফাঁকা আছে, সো ইলেকট্রন দরকার। তো কি হয় জানো, আমরা যখন এক্সাইটেড করি, উত্তেজিত করি, তো এটা কিসের ইলেকট্রন বিন্যাস? এটা হচ্ছে তোমাদেরকে যদি দেখি 3d7 এর ইলেকট্রন বিন্যাস। 3d7 আমরা একটা কমাই দিই, 3d6 নিই। ওকে, 3d6 নিলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে ফেরাসের ইলেকট্রন বিন্যাস, লোহার। ওকে, আচ্ছা সমস্যা নাই, ফেরাস ইলেকট্রন বিন্যাস। যদি আমাদেরকে আয়ন নিতে হবে, পরবর্তীতে ফেরাস আয়ন নিতে হবে, অথবা আমরা অন্য কোনো একটা আয়ন নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা আপাতত মুছে দিলাম। মনে করো এটা হচ্ছে আমাদের ডি অরবিটালে ইলেকট্রন, 6টা ইলেকট্রন আছে, ঠিক আছে? 6টা ইলেকট্রন আছে। এবার উত্তেজিত করব। তো উত্তেজিত করলে কি হয়? উত্তেজিত করলে আমরা জানি ইলেকট্রনগুলা এ পাশে চলে আসে বা ইয়ে হয়ে যায়, আমাদের উত্তেজিত বলতে পারো, অথবা হচ্ছে আমরা বলতে পারি উত্তেজিত না বলে যে কোনো যৌগ গঠন করার আগে ইলেকট্রনগুলো পাশে চলে আসে, যাতে করে লিগ্যান্ড এসে ইলেকট্রন দিতে পারে। আচ্ছা, তাহলে লিগ্যান্ড আসার পূর্বে কি হয়? ইলেকট্রন পুনর্বিন্যাস হয়। কেন হয়? যাতে লিগ্যান্ড ফাঁকা অরবিটালে ইলেকট্রন দিতে পারে। ভাইয়া লিগ্যান্ড মানে কি? লিগ্যান্ড মানে হচ্ছে যারা ইলেকট্রন দান করে তাদেরকে লিগ্যান্ড বলা হচ্ছে। লিখে রাখো নিচে, লিগ্যান্ড বলতে ইলেকট্রন দাতা বুঝাচ্ছি। লিগ্যান্ড বলতে বুঝাচ্ছি ইলেকট্রন দাতা, যারা ইলেকট্রন দান করবে, ইলেকট্রন দাতা, তাদেরকে লিগ্যান্ড বলছি। সো লিগ্যান্ড আসার পূর্বে, অর্থাৎ ইলেকট্রন যে দান করবে সে আসার আগে ইলেকট্রন পুনর্বিন্যাস হয়। কেন হয় ভাইয়া, কেন হবে? যাতে করে লিগ্যান্ড ফাঁকা অরবিটালে ইলেকট্রন দিতে পারে। তো এই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এটা হচ্ছে আমার প্রথমত ইলেকট্রন বিন্যাস, পরে এটা পুনর্বিন্যাস হবে। তোমাদের বইও লেখা আছে পুনর্বিন্যাস। তো এই পুনর্বিন্যাসটা কেন হয় বলো তো? তাহলে এই পুনর্বিন্যাসটা হয় লিগ্যান্ড আসার পূর্বে, যাতে লিগ্যান্ড দিতে পারে। পুনর্বিন্যাস হয়ে কি হয় জানো? পুনর্বিন্যাস হয়ে লিগ্যান্ডের জন্য ঘর খালি করে দেয়। মনে করো এক রুমে 2টা বেড, 2জন থাকতে পারে।
তো করবে কি, প্রথমে এই রুমে 2 জন আছে, ওকে ওয়েল, তারপরে রুমে 2 জন থাকতে পারে, তাহলে পাশের জন তার রুমে চলে আসবে, তারপরে রুমও 2 জন থাকতে পারে, তাহলে আর বাকি 2 জন এই রুমে চলে আসবে। তাহলে দেখো এই যে ও এখানে চলে আসবে আর ওরা 2 জন এখানে চলে আসবে, ফলে 2 জন 2 জন এক রুমে থাকবে, 2 জন এক রুমে থাকতে পারে, বাকি 2টা রুম খালি করে দিবে। তাহলে 2টা রুম বা 2টা অরবিটাল খালি করে দিল। এখন এই রুমে লিগ্যান্ড আসবে, এই রুমে লিগ্যান্ড এসে ইলেকট্রন দান করবে, এই যে ইলেকট্রন দান করতেছে, লিগ্যান্ডরা ইলেকট্রন দান করবে, লিগ্যান্ড ইলেকট্রন দান করবে। তাহলে লিগ্যান্ড যাতে ফাঁকা রুমে ইলেকট্রন দান করতে পারে, সেই জন্য লিগ্যান্ড আসার পূর্বে ইলেকট্রন পুনর্বিন্যাস হয়ে সবসময় কি হয়ে যাবে, পাশাপাশি এক রুমে 2 জন হয়ে যাবে, এক রুমে 2 জন হয়ে যাবে। এরকম যদি আরও থাকতো এক রুমে 2 জন হয়ে যেত, এক রুমে 2 জন হয়ে যেত। আচ্ছা, তাহলে ইলেকট্রন লিগ্যান্ড আসার পূর্বে ইলেকট্রন কি হয়, পুনর্বিন্যাস হয়, পুনর্বিন্যাস হয়ে এমন হবে, তারপর লিগ্যান্ড এসে ইলেকট্রনটা দান করবে। তাহলে আমাদের স্টেপ 1 ছিল ফাঁকা ডি অরবিটাল থাকবে, ফাঁকা ডি অরবিটাল আছে। স্টেপ 2 হচ্ছে কি, স্টেপ 2 হচ্ছে লিগ্যান্ড আসবে, লিগ্যান্ড এসে ইলেকট্রন দান করবে, লিগ্যান্ড এসে ইলেকট্রন দান করবে। ইলেকট্রন দান করতে গিয়ে বিকর্ষণ হবে। স্টেপ 3 হচ্ছে ইলেকট্রন দান করতে গিয়ে বিকর্ষণ হবে। তাহলে এবার স্টেপ 1 স্টেপ 2 দুইটা শেষ, স্টেপ 1 আর এখানে লিখে রাখো স্টেপ 2। এবার স্টেপ 3 দেখব, স্টেপ 1 এটা, স্টেপ 2 এইটা। ফাঁকা ডি অরবিটাল থাকবে, লিগ্যান্ড ইলেকট্রন দান করবে, দান করার সময় একটা বিকর্ষণ হবে। এখন আমরা স্টেপ 3 দেখব, এখন আমরা দেখব স্টেপ 3। স্টেপ 3টা ভালো করে খেয়াল করো, স্টেপ 3টা ইম্পর্টেন্ট। স্টেপ 3 হচ্ছে বিকর্ষণ হবে, কার সাথে, কার, লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে অরবিটালের বিকর্ষণ হবে। তাহলে এখন একটা যুদ্ধ দেখব আমরা স্টেপ 3তে। স্টেপ 3 হচ্ছে একটা যুদ্ধ, এখন একটা যুদ্ধ হবে। স্টেপ 3 এক্সপ্লেনেশনটা দেখো, এখানে একটা যুদ্ধ হবে কার কার মধ্যে, লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে ডি অরবিটালের একটা যুদ্ধ হবে, রিপালশন যুদ্ধ, বিকর্ষণ যুদ্ধ। এই যুদ্ধের নাম কি, বিকর্ষণ যুদ্ধ, লিখে রাখো, বিকর্ষণ যুদ্ধ হবে। লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে ডি অরবিটালের একটা বিকর্ষণ যুদ্ধ হবে। চলো দেখি কিভাবে বিকর্ষণ যুদ্ধটা হবে। প্রথমত ডি অরবিটালগুলো আমরা ড্র করব। সো দেখো ডি অরবিটালগুলো ড্র করছি। এই আর আঁকতে হবে না, 3টা ড্র করলে তুমি বুঝতে পারবা। সো দেখো ভালো করে, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, সেটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তোমাদেরকে এই অরবিটালগুলোর শেপ কিন্তু আগেই পড়িয়েছি, আমাদের চ্যাপ্টার 2তে চলে যাবা। যারা ডি অরবিটালের শেপ জানো না, ডি অরবিটালের শেপ নিয়ে আমরা কিন্তু আমাদের চ্যাপ্টার 2 লেকচার কততে জানি পড়িয়েছি, একজনের লিঙ্কগুলো কমেন্টে দিয়ে দিতে পারো। ডি অরবিটালের আমাদের চ্যাপ্টার 2তে চলে যাবে, চ্যাপ্টার 2তে কিন্তু আমরা পড়িয়েছি এই ব্যাপারগুলো। এরপর এবার আসো, এটা হচ্ছে আমাদের ডি জেড স্কোয়ার, এরপর এটা হচ্ছে 3টা হতে পারে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, 3টা হতে পারে ডিপেন্ডিং অন আমরা কোন কোন এক্সিস নিচ্ছি। যদি এক্স ওয়াই এক্সিস নিই, এক্স ওয়াই এক্সিসের মাঝখানে থাকলে, এক্স ওয়াই এক্সিসের মাঝখানে থাকলে ডি এক্স ওয়াই। তাহলে আমরা কোন দুটো এক্সিস নিচ্ছি, কোন দুটো এক্সিসের মাঝখানে আছে অরবিটালটা, ওইটার উপর ভিত্তি করে এক্স এবং ওয়াই এর মাঝখানে থাকলে এক্স ওয়াই, ওয়াই এবং জেড এর মাঝখানে থাকলে ওয়াই জেড, জেড এবং এক্স এর মাঝখানে থাকলে জেড এক্স। এই অরবিটালের শেপগুলো আমরা আমাদের চ্যাপ্টার 2তে পড়িয়েছি, সো এখানে আর কথা বলছি না। আচ্ছা, সো এরা হচ্ছে ডি অরবিটাল। এবার ডি অরবিটালের সাথে লিগ্যান্ড আসবে। লিগ্যান্ডকে আমি মনে করে দেখাচ্ছি। সো একটা লিগ্যান্ড আসলো, লিগ্যান্ড আসলে বরাবর এই যে দেখো লিগ্যান্ড আসলো। তো লিগ্যান্ডরা কিন্তু সবসময় মনে রাখবা, লিগ্যান্ড অলওয়েজ 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 এক্সিস বরাবর আসে, এক্সিস বরাবর এসে যুক্ত হয়। লিগ্যান্ডরা অলওয়েজ এক্সিস বরাবর এসে যুক্ত হয়, লিগ্যান্ডরা অলওয়েজ এক্সিস বরাবর এসে যুক্ত হয়। তাহলে এক্স এক্সিস বরাবর লিগ্যান্ড আসবে, এই যে মনে করো লিগ্যান্ডরা যাচ্ছে, এক্স এক্সিস বরাবর লিগ্যান্ডের ইলেকট্রন যাচ্ছে, এই যে ওয়াই এক্সিস বরাবর লিগ্যান্ডের, এই যে দেখো ওয়াই এক্সিস বরাবর লিগ্যান্ডের ইলেকট্রন আসছে, ওয়াই এক্সিস বরাবর লিগ্যান্ডের ইলেকট্রন আসছে। লিগ্যান্ডের ইলেকট্রন সবসময় এক্স ওয়াই এবং জেড এক্সিস বরাবর আসে, অলওয়েজ এক্সিস বরাবর লিগ্যান্ডের ইলেকট্রন আসবে। লিখে রাখো অলওয়েজ, অলওয়েজ এবং অলওয়েজ লিগ্যান্ডের ইলেকট্রন এক্স ওয়াই জেড এক্সিস বরাবর গমন করে। তাহলে এরা এক্সিস বরাবর অলওয়েজ আসে, এক্সিস ছাড়া অন্য কোনো পথে লিগ্যান্ড গমন করে না।
তাহলে লিগ্যান্ড হয় এক্স এক্সিস বরাবর অ্যাটাক করবে, না হয় ওয়াই এক্সিস বরাবর অ্যাটাক করবে, না হয় জেড এক্সিস বরাবর অ্যাটাক করবে। অ্যাটাক করবে মানে হচ্ছে যুক্ত হওয়ার ট্রাই করবে, যুক্ত হওয়ার ট্রাইকে বলি অ্যাটাক করা। সো এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর অ্যাটাক হওয়ার ট্রাই করবে। আর অরবিটাল মানে কি? অরবিটালের মধ্যে কে থাকে? অরবিটালের মধ্যে ইলেকট্রনরা থাকে, ইলেকট্রন ঘুরে, অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে, অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে। সো লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে অরবিটালের ইলেকট্রনের একটা বিকর্ষণ হবে, লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে অরবিটালের ইলেকট্রনের একটা কি হবে? বিকর্ষণ হবে। তাহলে লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে অরবিটালের ইলেকট্রনের একটা বিকর্ষণ হবে। তো লিগ্যান্ডরা যেহেতু এক্সিস বরাবর চলাচল করে, তাই এক্সিস বরাবর যে অরবিটালগুলো আছে তাদের বিকর্ষণটা বেশি হবে। যেমন এক্সিস বরাবর, এক্সিস বরাবর, এক্সিস বরাবর, তাহলে এদের বিকর্ষণটা বেশি হবে, বিকর্ষণ বেশি। তাহলে এক্সিস বরাবর যে অরবিটালগুলো আছে ওই অরবিটালগুলোতে লিগ্যান্ডের বিকর্ষণটা বেশি হবে। আর এখানে এক্সিস বরাবর নাই, কিন্তু লিগ্যান্ড আসবে এক্সিস বরাবর, ফলে বিকর্ষণটা কম হবে। তাহলে এদের ক্ষেত্রে বিকর্ষণটা কম হবে। আবার বলছি, পুরোটা আবার বলছি, এই পুরো স্টেপ 3 এক্সপ্লেনেশন আবার দিচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো, সবাই আবার দিচ্ছি। দেখো, স্টেপ 3 তে বলেছি লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে ডি অরবিটালের ইলেকট্রনের একটা বিকর্ষণ বা রিপালশন হবে। তাহলে লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে ডি অরবিটালের ইলেকট্রনের বিকর্ষণ যুদ্ধ হবে। ফলে আমরা এখন দেখব এই ব্যাপারটা। প্রথমে ডি অরবিটাল ড্র করলাম। ডি অরবিটাল হচ্ছে 5টা। যদি এক্স এবং ওয়াই এক্সিস বরাবর থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যদি জেড এক্সিস বরাবর থাকে ডি জেড স্কোয়ার। আর যদি এক্স ওয়াই অথবা ওয়াই জেড অথবা জেড এক্স এক্সিসের মাঝামাঝি থাকে তাহলে আমরা বলবো ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। এরপর লিগ্যান্ড অলওয়েজ এক্সিস বরাবর আসবে, এক্সিস বরাবর অ্যাটাক করবে। এক্স ওয়াই জেড এক্সিস বরাবর লিগ্যান্ড অলওয়েজ অ্যাটাক করবে। তাহলে লিগ্যান্ডরা অলওয়েজ এক্সিস বরাবর অ্যাটাক করে। তাহলে এক্সিস বরাবর অ্যাটাক করতে গিয়ে লিগ্যান্ড এক্সিস বরাবর আসছে, আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা পুরোটা এক্সিস বরাবর, ডি জেড স্কোয়ার এটা পুরোটা এক্সিস বরাবর। ফলে লিগ্যান্ডের সাথে সবচেয়ে বেশি বিকর্ষণ হবে অরবিটালের এই দুইটার ক্ষেত্রে, কারণ এরা এক্সিস বরাবর আছে, লিগ্যান্ড এক্সিস বরাবর আসে। আর এই ক্ষেত্রে দেখো এক্সিস বরাবর নাই, তাহলে ও এক্সিস বরাবর যেতে চাইবে আর ওরা নাই, ফলে বিকর্ষণটা কম হবে। মুখোমুখি সংঘর্ষ হলে বিকর্ষণটা বেশি, যে লিগ্যান্ড আসছে আর অরবিটাল এক্সিস বরাবর, তাহলে মুখোমুখি বিকর্ষণ বেশি। মনে করো অরবিটাল এখানে আর লিগ্যান্ড নিচ দিয়ে, তাহলে বিকর্ষণটা কম হবে। তাহলে এদের ক্ষেত্রে লিগ্যান্ড এক্সিস বরাবর যায় কিন্তু এক্সিস বরাবর অরবিটাল নাই, তাই বিকর্ষণ কম। আর এদের ক্ষেত্রে এক্সিস বরাবর অরবিটাল থাকায় বিকর্ষণটা বেশি হবে। আর বিকর্ষণটা করবে কাকে? কে? লিগ্যান্ডের ইলেকট্রনকে অরবিটালের ইলেকট্রন বিকর্ষণটা করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের স্টেপ 3 বুঝতে পেরেছি যে বিকর্ষণ কম, বিকর্ষণ বেশি, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। বিকর্ষণ কম এবং বিকর্ষণ বেশির ব্যাপারটা মাথায় রাখতে হবে। কেন বিকর্ষণ কম বলো তো? কারণ লিগ্যান্ডরা এক্সিস বরাবর আসবে আর এরও এক্সিস বরাবর আছে। কেন বিকর্ষণ কম বলো তো? বিকর্ষণ বেশি কেন? এক্সিস বরাবর লিগ্যান্ড আসবে, এক্সিস বরাবর আছে। বিকর্ষণ কম কেন বলো তো? লিগ্যান্ড এক্সিস বরাবর আসবে, এক্সিস বরাবর নেই। ক্লিয়ার কিনা? লিখে রাখো, নিচে লিখে রাখো। লিগ্যান্ড এক্সিস বরাবর আসবে, এক্সিস বরাবর নাই, তাই বিকর্ষণ কম। লিগ্যান্ড এক্সিস বরাবর আসবে, এক্সিস বরাবর আছে, তাই বিকর্ষণ বেশি। ওকে, স্টেপ 4 এ যাব। স্টেপ 4 হচ্ছে ক্রিস্টাল ফিল ইফেক্ট, ওইটা ব্যাখ্যা করব। সবাই লিখে নাও। স্টেপ 4 আসো এবার। স্টেপ 4 হচ্ছে ক্রিস্টাল ফিল ইফেক্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। সো স্টেপ 4, এবার আসো স্টেপ 4 এর এক্সপ্লেনেশন ক্রিস্টাল ফিল ইফেক্ট। তার মানে এবার একটা নতুন কনসেপ্ট তোমাদেরকে পড়াবো, নতুন একটা কনসেপ্ট তোমাদেরকে পড়াচ্ছি, সবাই মনোযোগ দাও। ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট আমাদের বইয়ে আছে কিন্তু এগুলা ব্যাখ্যা করা হয় না ভালো মতো। ক্রিস্টাল ফিল ইফেক্ট সংক্ষেপে CFE বলা হচ্ছে। এটা একটা মতবাদ বা থিওরি। সো এই মতবাদ বা থিওরি আমরা এখন দেখব। ক্রিস্টাল ফিল ইফেক্ট থিওরি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি রঙিন যৌগ গঠনের। সো এটার পর আরেকটা স্টেপ বুঝলেই তুমি মোটামুটি ক্লিয়ার হবে তোমার কাছে। ওকে, ক্রিস্টাল ফিল ইফেক্ট মতবাদ, এটা আমাদেরকে কি বলে একটু দেখব। এটা আমাদেরকে বলে ভালো করে খেয়াল করো, এটা আমাদেরকে কি বলে। এটা আমাদেরকে বলে প্রথমত 5টা ডি অরবিটাল,
প্রথমত 5টা ডি অরবিটাল সেম শক্তি স্তরে থাকবে, 1 2 3 4 5, 5টা ডি অরবিটাল সেম শক্তি স্তরে থাকবে। নামগুলো লিখে দিচ্ছি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে 5টা ডি অরবিটাল সেম শক্তি স্তরে থাকবে। আমরা এদিকে এনার্জিকে দেখাচ্ছি, এনার্জি, এনার্জি মানে শক্তি, সেম শক্তিতে থাকবে তারা, 5টা সেম শক্তিতে থাকবে। মনে করো E1 শক্তিতে থাকবে তারা সবাই, সেম শক্তিতে থাকবে প্রথমে প্রাথমিক অবস্থায়। তো এটাকে আমরা বলি প্রাথমিক অবস্থা। তো এটাকে প্রাথমিক অবস্থা, এটাকে যেহেতু সেম শক্তি স্তরে থাকতেছে তাই এটাকে আমরা বলি প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থা, এটার একটা সুন্দর নাম আছে, আমরা একটু পরে নামটা দিব। এটার আরও একটা নাম আছে, একটু পর এই নামটা দিব। এখন আপাতত প্রাথমিক অবস্থা বললাম। এরপরে হচ্ছে মধ্য অবস্থা। সো এরপরের অবস্থার নাম হবে মধ্য অবস্থা। মধ্য অবস্থায় কি হয় দেখো, মধ্য অবস্থা, প্রাথমিক অবস্থার পরে মিডল অবস্থায় কি হয় দেখো। মিডল অবস্থায় লিগ্যান্ড আসবে, লিগ্যান্ড আসার ফলে বিকর্ষণ করবে, ফলে বিকর্ষণ করার ফলে তার একটা শক্তি পাবে, বিকর্ষণ শক্তি। আমরা জানি এক টনু আরেক টনুকে আকর্ষণ করলে অথবা বিকর্ষণ করলে তাদের মধ্যে একটা কুলম্ব বল জন্মায়, কুলম্ব শক্তি জন্মায়। তাহলে লিখো, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে বিকর্ষণ করলে সেখানে একটা কি হয়, সেখানে একটা কুলম্ব বল তৈরি হয়, কুলম্ব বল তৈরি হয়, যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি বা স্থির বৈদ্যুতিক বল বলি। এটা কখন হবে, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে বিকর্ষণ করলে এটা হবে। তাহলে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে বিকর্ষণ করলে একটা কুলম্ব বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হবে। তো এই বলের কারণে এই অরবিটালগুলো একটু বেশি শক্তি পাবে, ফলে মধ্য অবস্থায় গিয়ে তাদের শক্তিটা বেড়ে যাবে। মধ্য অবস্থায় গিয়ে তারা এই যে মাঝখানের একটা শক্তি স্তরে চলে আসবে, 5টা অরবিটালি তাদের শক্তি বেড়ে যাবে। এই যে শক্তি বেড়ে E2 হয়ে গেল, শক্তি বেড়ে E2 হয়ে গেল। কিসের জন্য হলো বলতো, এটা লিগ্যান্ডের জন্য। তাহলে মধ্য অবস্থা কিসের জন্য, লিগ্যান্ডের বিকর্ষণে, লিগ্যান্ডের বিকর্ষণে হয়েছে এটা, লিগ্যান্ডের বিকর্ষণে তাদের শক্তি বেড়ে গিয়েছে, তারা মধ্য অবস্থায় চলে এসেছে। এটা বলা হচ্ছে বেরি সেন্টার, বেরি সেন্টার অবস্থা লাগবে না, বেরি সেন্টার বলা হয় এটাকে। ওকে, মধ্য অবস্থা। এরপরে হচ্ছে ক্রিস্টাল অবস্থা বা শেষ অবস্থা। শেষ অবস্থা বা ক্রিস্টাল অবস্থা দেখো, শেষ অবস্থা, শেষ অবস্থায় গিয়ে কি হয়, তাহলে প্রাথমিক অবস্থায় সব নিচে ছিল সেম শক্তি, মধ্য অবস্থায় সেম শক্তি, শেষ অবস্থায় গিয়ে লিগ্যান্ডের বিকর্ষণ কোথায় বেশি ছিল, এক্সিস বরাবর যারা ছিল তাদের কাছে বেশি ছিল। সো এক্সিস বরাবর কারা কারা ছিল বলতো, এক্সিস বরাবর ছিল দুইজন, একজন হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকজন হচ্ছে ডি জেড স্কোয়ার। এরা হচ্ছে এক্সিস বরাবর ছিল, অর্থাৎ এদের অরবিটালগুলো এক্সিস বরাবর, এবং লিগ্যান্ড আসে কোন বরাবর, এক্সিস বরাবর। ফলে এদের ক্ষেত্রে বিকর্ষণটা বেশি, ফলে এদের শক্তি বেশি হবে। বিকর্ষণ বেশি তো শক্তি বেশি, বিকর্ষণ বেশি তো শক্তি বেশি, তাহলে এদের শক্তিটা বেশি হবে। এদের শক্তি হচ্ছে মনে করো ই ম্যাক্স, এদের শক্তি ম্যাক্সিমাম বেশি। ই হাই, ম্যাক্স না লিখে ই হাই লিখো, হাই, এদের শক্তিটা বেশি, ই হাই। আর 3টা অরবিটাল আছে ডি এর, যারা এক্সিস বরাবর ছিল না, কিন্তু লিগ্যান্ড এক্সিস বরাবর আসবে, ফলে বিকর্ষণটা কম হবে, ফলে তাদের শক্তিটা কম হবে, তাদের শক্তিটা যেটা ছিল ওইটার চেয়েও কমে যাবে। ফলে তাদের শক্তি হবে, এই যে এখানে 3টা অরবিটাল ড্র করব, তাদের শক্তিটা হবে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। তাহলে এদের শক্তিটা হবে ই লো, নিম্ন শক্তি। তাহলে এই যে এ মধ্য অবস্থা থেকে দুটো ভেঙে গিয়েছে, মধ্য অবস্থা থেকে দুটো বিভক্ত হয়েছে, তাহলে মধ্য অবস্থা থেকে এই একটা বিভক্ত হয়েছে, এই আরেকটা বিভক্ত হয়েছে, মধ্য অবস্থা থেকে দুটো বিভক্ত হয়েছে। তাহলে মধ্য অবস্থা থেকে দুটো বিভক্ত হয়ে দুটো উচ্চ শক্তি স্তরের অরবিটাল আর 3টা নিম্ন শক্তি স্তরের অরবিটাল করেছে, দুটো উচ্চ শক্তি স্তরের অরবিটাল আর 3টা নিম্ন শক্তি স্তরের অরবিটাল। এটার ব্যাখ্যাটা কি, লিগ্যান্ড ইলেকট্রন এক্সিস বরাবর আসে, এর এক্সিস বরাবর আছে, তাই বিকর্ষণ বেশি, তাই বিকর্ষণ শক্তিটাও বেশি। এদের বিকর্ষণ কম, তাই শক্তিটাও কম, তাই এটা উচ্চ এটা নিম্ন। ওই যে ইয়া থেকে মধ্য অবস্থা থেকে কি হবে, এটা উপরে উঠবে, এটা নিচে নেমে যাবে।
তো সেম শক্তি স্তরকে আমরা বলি ডিজেনারেটেড অবস্থা। যদি সেম থাকে তাহলে আমরা বলি ডিজেনারেটেড অবস্থা। আর যদি সেম না থাকে, ভেঙে যায়, তাহলে ভেঙে গেলে এটাকে আমরা বলি ভেঙে যাওয়া, ব্রেকডাউন। এটাকে আমরা বলি ব্রেকডাউন, অথবা এটাকে আমরা বলি নন ডিজেনারেটেড অবস্থা। তাহলে এটা হচ্ছে ডিজেনারেটেড অবস্থা, আর এটা হচ্ছে নন ডিজেনারেটেড অবস্থা, ব্রেকডাউন অবস্থা। ডিজেনারেটেড শব্দের অর্থ কি? ডিজেনারেটেড শব্দের অর্থ হচ্ছে সেম থাকা, ডিজেনারেটেড শব্দের অর্থ হচ্ছে সেম থাকা, আর নন ডিজেনারেটেড মানে ভিন্ন থাকা। তাহলে লিখে রাখো, ডিজেনারেটেড শব্দের অর্থ কি? ডিজেনারেটেড একটা জার্মান থেকে এসেছে। ডিজেনারেটেড এটার অর্থ হচ্ছে সেম শক্তি, আর নন ডিজেনারেটেড মানে শক্তি ভিন্ন। তার মানে সেম শক্তি, তাই এটাকে ডিজেনারেটেড অবস্থা বলবো, আর এটাকে নন ডিজেনারেটেড অবস্থা বলবো। তার মানে সব সেম শক্তি থাকলে ডিজেনারেটেড, আর শক্তি সেম না থাকলে নন ডিজেনারেটেড, সেম শক্তি। ওকে, তাহলে ক্রিস্টাল ফিল ইফেক্ট মতবাদ কি বলে? প্রথমে সবগুলা শক্তি স্তর, সবগুলা ডি অরবিটাল কি থাকবে? সেম শক্তিতে থাকবে। তারপরে লিগ্যান্ডের বিকর্ষণে শক্তি বেড়ে যাবে। তারপরে এক্সিস বরাবর যারা থাকবে তাদের বিকর্ষণ বেশি, শক্তি বেশি, আর এক্সিস বরাবর যারা থাকবে না তাদের শক্তি কম, ব্রেকডাউন হয়ে যাবে। ওরা বেশি শক্তি নিবে, ওরা কম শক্তি নিবে, ব্রেকডাউন হয়ে যাবে। ফলে এদের মধ্যে একটা এনার্জি গ্যাপ তৈরি হবে। এই যে এটা আছে এখানে, এটা আছে এখানে, ই হাই ই লো, ই হাই এবং ই লো এর মধ্যে একটা শক্তির পার্থক্য তৈরি হবে, যেটাকে আমরা ডেল ই বলি। শক্তির পার্থক্য তৈরি হবে, যেটাকে আমরা ডেল ই বলি, বা শক্তির গ্যাপ, এনার্জি গ্যাপ থাকবে, একটা শক্তির পার্থক্য থাকবে। তাহলে ই হাই এবং ই লো এর মাঝখানে একটা শক্তির পার্থক্য থাকবে, একটা। তাহলে আমি আরেকবার রিপিট করছি, দেখো ক্রিস্টাল ফিল ইফেক্ট তোমাদের বইয়ে আছে, এই কথাগুলো লেখা আছে, কিন্তু কেউ বুঝে নাই। এখন বুঝো কিনা দেখো, যে ডি অরবিটাল আছে 5টা, সব সেম শক্তিস্থ থাকবে। তারপর লিগ্যান্ড আসবে, লিগ্যান্ড বিকর্ষণ করবে, ফলে তাদের শক্তি একটু বেড়ে যাবে। তারপর লিগ্যান্ড যেখানে বিকর্ষণ করবে সেটা উপরে উঠে যাবে, আর এটা নিচে নেমে যাবে, ব্রেকডাউন হয়ে যাবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, মনে করো প্রত্যেকে 10 টাকা করে পাবে। এখন বিকর্ষণ যাদের বেশি তারা করবে কি, ওদের কাছ থেকে 5 টাকা করে নিয়ে ওরা 15 টাকা হয়ে যাবে। তাহলে 15 টাকা হয়ে যাবে। আর যেহেতু ওরা 5 টাকা করে নিয়েছে, আর বাকি আছে 20 টাকা, ওই 20 টাকা 3 জনে নিবে। তাহলে 20/3 টাকা হয়ে যাবে, কিন্তু মোট টাকা সেম থাকবে। তাহলে মনে করো যে এই উদাহরণটা দেখো, তার মানে আমার মনে করো 10 টাকা ছিল প্রত্যেকের জন্য, প্রত্যেকে 10 টাকা করে ছিল। পরে এদের বিকর্ষণ বেশি হয়, এরা 15 টাকা করে নিয়েছে, আর এরা 20/3 টাকা করে নিয়েছে। আমরা যদি টাকা না দিয়ে অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করি হবে, মনে করো সবার মোট শক্তি ই, তাহলে প্রত্যেকে E/5 করে নিয়েছে, প্রত্যেকে E/5 করে শক্তি নিয়েছে। তাহলে ওদের যেহেতু শক্তিটা বেশি, ওরা মনে করো বেশি নিয়ে নিয়েছে, ওরা কোনো কারণে মনে করো বেশি নিয়ে নিয়েছে, তা ওদের শক্তিটা কম, ওরা কম নিবে। তো মনে করো ওদের শক্তি হয়ে গেছে ডাবল করে নিয়েছে, 2E/5 করে নিয়েছে, অথবা 3E/5 করে নিয়েছে, 3E/5 করে নিয়েছে। তাহলে আর বাকিটুকু ওরা পাবে, মোট শক্তি থেকে ভেঙে 2 ভাগে ভাগ হবে। তো এটা আমাদের লাগবে না, এই ব্যাপারটা বোঝার দরকার নাই। এটা মোটামুটি তোমাদেরকে বললাম যে এই উদাহরণ দিয়ে বুঝতে পারো। প্রত্যেকের কাছে 50 টাকা করে ছিল, ওদের শক্তি বেশি হয়ে ওরা 5 টাকা বেশি করে নিয়ে নিছে ওদের কাছ থেকে, ফলে 15 টাকা হয়ে গেছে, আর ওরা কি অবশিষ্ট টাকা পাবে। তো এভাবে করে শক্তিটা ভাগ হয়ে যাবে, এনার্জি ভাগ হয়ে যাবে। তাহলে এরপরে কি হবে? এখনও শেষ হয় নাই। ক্রিস্টাল ফিল ইফেক্টটা মোটামুটি বোঝানোর ট্রাই করেছি। ক্রিস্টাল ফিল ইফেক্ট আমাদেরকে বলে ডি অরবিটাল ভেঙে 2 ভাগ হয়ে যাবে, একটা উচ্চ শক্তি স্তর, একটা নিম্ন শক্তি স্তর, ই হাই ই লো, এবং শক্তির একটা গ্যাপ থাকবে। ঠিক আছে, এরপর এই দুইটাকে বলবো, এই দুইটাকে কি বলা হবে? এই দুইটাকে বলা হবে ইজি। ভালো করে খেয়াল করো, আমাদের বই আছে ইজি অবস্থা। এই দুইটাকে বলবো ইজি, আর এই তিনটাকে বলবো T2G। এগুলোর ব্যাখ্যা তোমাদেরকে কেউ দেয় নাই, আমি দিব ইনশাল্লাহ। ইজি আর এটাকে বলবো T2G। তাহলে এই যে দুই সেট অরবিটালকে আমরা কি বলবো? এই 2 সেট অরবিটালকে আমরা বলবো ইজি। আর এই যে 3 সেট অরবিটালকে আমরা কি বলবো? এই 3 সেট অরবিটালকে আমরা বলবো T2G। তাহলে এরা হচ্ছে T2G, আর এরা হচ্ছে ইজি।
তাহলে এই সেটটাকে আমরা বলবো ইজি আর এই সেটটাকে আমরা বলবো T2G। তো তোমরা নিচে একটু লিখো, এখানে লিখিও না, তোমরা নিচে করে লিখবা, এই কথাগুলো নিচে করে লিখবা। আমি নিচে করে লিখে দিচ্ছি এগুলার ব্যাখ্যাটা, যে ইজি এবং T2G এর ব্যাখ্যাটা লিখে দিচ্ছি। তারপরে এখানে একটা শক্তির পার্থক্য আছে না, এটা একটু মাথায় রাখো, এটা স্টেপ 5 কাজে দিবে, শক্তির পার্থক্য। তাহলে আমি এখন ক্রিস্টাল ফিল ইফেক্টটা মুছে ফেলছি। তাহলে ক্রিস্টাল ফিল ইফেক্ট কি বলে? ডি অরবিটাল লিগ্যান্ডের বিকর্ষণে ভেঙে যাওয়া, এটাই হচ্ছে ক্রিস্টাল ফিল ইফেক্ট। ডি অরবিটাল লিগ্যান্ডের বিকর্ষণে ভেঙে যাওয়া, ব্রেকডাউন হওয়া, এটাই হচ্ছে ক্রিস্টাল ফিল ইফেক্ট। তাহলে এবার আসো ইজি এবং T2G এর ব্যাখ্যাটা। ওকে, ই মানে ইভেন আর জি মানে হচ্ছে গ্যারেট, জার্মান ওয়ার্ড গ্যারেট। ওকে, ইভেন মানে 2, ইভেন মানে জোর, ইভেন মানে কি রে? ইভেন মানে জোর, ইভেন শব্দের অর্থ হচ্ছে জোর, জোর সংখ্যা, ইভেন নাম্বার জোর। আর জোরকে আমরা প্রকাশ করি 2 দিয়ে, কারণ 2 দিয়ে ভাগ করলে যদি বিভাজ্য হয় তবে সে 2 হয়। তো ইভেন মানে 2, তাহলে 2 সেট থাকার কারণে এটাকে বলা হচ্ছে ইভেন। আর গ্যারেট মানে কি? গ্যারেট বলতে নর্মালি যেটা বোঝায়, গ্যারেট বলতে নর্মালি বোঝাচ্ছে গ্যারেট, ইভেন গ্যারেট বলে। তো গ্যারেট বলতে নর্মালি বোঝায় যে কোনো একটা কিছুকে উল্টাই দিলে সেম থাকলে সেটাকে আমরা গ্যারেট বলি। মনে করো 1 আছে, 1কে উল্টাই দাও, 1কে উল্টাই দিলে 1/1 সেম। তাহলে কাউকে যদি উল্টাই দেওয়ার পরও সেম থাকে তাকে আমরা গ্যারেট বলে থাকি জার্মানে। যেমন এই যে মনে করো অরবিটাল, এটাকে তুমি উল্টাই দিলেও সেম থাকে, কোনো একটা অরবিটালকে যদি তুমি উল্টাই দাও অরবিটালটা দেখতে সেম, তাই গ্যারেট বলা হয়। তো জি গ্যারেট মানে আসলে অরবিটাল বোঝায়, অরবিটাল। তাহলে গ্যারেট বলতে গ্যারেট একটা জার্মান ওয়ার্ড, গ্যারেট একটা জার্মান ওয়ার্ড। গ্যারেট শব্দের এমন অর্থ হচ্ছে কাউকে উল্টাই দেওয়ার পরও সেম থাকা। তো এখানে গ্যারেট বলতে অরবিটাল বোঝাবে, অরবিটাল। তাহলে এই ব্যাখ্যাগুলো তুমি হয়তো সাধারণত পাবা না কোথাও সচরাচর, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ইজি মানে কি? ইজি মানে ইভেন গ্যারেট, গ্যারেট মানে অরবিটাল, আর ইভেন মানে 2 সেট, 2 সেট আর অরবিটাল, ইভেন গ্যারেট। ইভেন গ্যারেট মানে ইজি। 2 সেট কি কি? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা সেট, ডি জেড স্কোয়ার আরেকটা সেট। কয় সেট? 2 সেট। কয় সেট? 2 সেট। 2 সেট হওয়াই ইভেন। আর কি? অরবিটাল, গ্যারেট। নর্মালি গ্যারেট মানে কাউকে উল্টায় দেওয়ার পর সেম থাকা, এইখানে গ্যারেট বলতে অরবিটালকে বোঝানো হচ্ছে। কবি এখানে গ্যারেট বলতে অরবিটালকে বুঝিয়েছেন, তাই আমরা ইজি ব্যবহার করেছি, আমাদের বইয়ে আছে ইজি। ইজি মানে ইভেন গ্যারেট, 2 সেট অরবিটাল। এরপর আসো T2G। টি মানে ট্রিপল, আর ট্রিপলের এরপর 2G, 2টা বুঝাচ্ছি, এরপর গ্যারেট। ট্রিপল মানে কি? ট্রিপল মানে 3, ট্রিপল মানে কি? 3 সেট। কি কি 3 সেটগুলো? dxy, dyz, dzx। কয় সেট হলো? কয় সেট হলো? 3 সেট হলো কিনা? এই 3 সেটকে আমরা বলি ট্রিপল, ট্রিপল থেকে টি আসছে। আর 2G, 2 হচ্ছে ট্রিপলের আবার 3টা সেট আছে। যেমন dxy লিখলে যা আসবে dyx লিখলেও সেম আসবে, dzx লিখলে যা আসবে dxz লিখলে সেম আসবে, dyz লিখলে যা আসবে dzy লিখলে সেম আসবে। এটা একটা সেট, এটা আরেকটা সেট। তার মানে টি মানে ট্রিপল, ট্রিপলের পর আবার 2 ধরনের রম আছে, 2 সাবসেট, 2 ধরনের সাবসেট আছে, এটা একটা সাবসেট, এটা আরেকটা সাবসেট। তাই ট্রিপল, 2 সাবসেট, গ্যারেট। তিনটার আবার 2টা সাবসেট, তারপরে অরবিটাল। তাই T2G, ট্রিপল, 2 সাবসেট, গ্যারেট। ট্রিপল, 2 সাবসেট, গ্যারেট, T2G। ওকে, তার মানে আমাদের অরবিটালগুলোর নাম, এই 2টা অরবিটালকে ইজি বলা হয় আর এই 3টাকে T2G বলা হয়। কেন বলা হয় সেটার ব্যাখ্যাটাও দিয়েছি। ওকে, তাহলে আমাদের লাস্ট স্টেপ 5 ব্যাখ্যা করলেই তুমি আসলে বুঝতে পারবে রঙিন যৌগ গঠন মানে কি সেটা। ওকে, আচ্ছা। সো ইজি মানে কি? ইভেন গ্যারেট। ইজি মানে কি? ইভেন গ্যারেট। ইভেন মানে কি? জোর, জোর মানে 2, গ্যারেট মানে অরবিটাল। তো 2টা অরবিটাল থাকলে ইভেন গ্যারেট বলা হবে, dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার dz স্কয়ার। আর 3টা অরবিটাল থাকলে ট্রিপল, 2 সাবসেট, গ্যারেট বলা হবে, ট্রিপল, 2 সাবসেট, গ্যারেট। ওকে ভাইয়া, এরপরে এবার চলে আসে স্টেপ 5, লাস্ট স্টেপ, সর্বশেষ। ওই যে ব্রেকডাউনের ফলে শক্তি নির্গমন হবে। তার মানে আমরা দেখেছি ই হাই, ই লো, আর এই যে শক্তির নির্গমন ডেল ই, এই ডেল ইটা নির্গমন হচ্ছে, এই ডেল ই সমান আমরা লিখতে পারি hc বাই ল্যামডা। এই ডেল ই সমান আমরা লিখতে পারি
hc/λ। তো আমরা দেখেছি hc/λ আসলে ডেলি মানে হচ্ছে শক্তি নির্গমন। ল্যামডার মান যদি 400 থেকে 780 ন্যানোমিটার অথবা 380 থেকে 780 ন্যানোমিটার হয় তবে বর্ণ দেখা যাবে, রঙিন যৌগ গঠন করবে, ওই যৌগটা রঙিন হবে। তাহলে এই যে ই হাই ই লো ফলে একটা ড্যালি তৈরি হয়, এনার্জির গ্যাপ, এনার্জির তারতম্য, ওই যে অরবিটাল ব্রেকডাউনের ফলে একটা এনার্জির তারতম্য হয়, ওই এনার্জির তারতম্যের ফলে রঙিন যৌগ গঠন হবে, এনার্জির তারতম্যের ফলে রঙিন যৌগ গঠন হবে। তো এই রঙিন যৌগ গঠনটা তোমাদেরকে একটু ফিল দিই, এ জায়গায় গ্যাপ রেখে দরকার নাই, এ জায়গায় তোমাদেরকে একটু ভালো করে এটার ফিল দিই, রঙিন যৌগ কেন গঠন হবে সেটার ফিলসটা দিচ্ছি। দেখো এই যে গ্যাপ রেখে কোনো দরকার নাই, উপরে আছে দুইটা অরবিটাল যাদেরকে আমরা বলবো ইজি, নিচে আছে তিনটা অরবিটাল যাদেরকে আমরা বলবো T2g, এখানে আছে ইলেকট্রন মনে করো এই, আর এখানে কোনো ইলেকট্রন নাই, মনে করো আমার 5টি ইলেকট্রন আছে, তো 5টি ইলেকট্রন থাকলে আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করবে ইলেকট্রন, তারপর উচ্চ শক্তি স্তরে যাবে, ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করবে তারপর উচ্চ শক্তি স্তরে যাবে, তাহলে আমার নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর। তো ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করবে, একটা ইলেকট্রন এখান থেকে এখানে কি করবে, জাম্প করবে। তো জাম্প করতে গিয়ে তার ড্যালি পরিমাণ শক্তি দরকার হবে। আবার অনেক সময় দেখা যাবে উপর থেকে ইলেকট্রন নিচে আসবে, অনেক সময় দেখা যাবে উপরের স্তর থেকে ইলেকট্রন নিচের স্তরে আসবে, তো ইলেকট্রন জাম্প করবে অথবা নামবে, এতে করে শক্তি নির্গত হবে, এতে করে বর্ণ দেখা যাবে। তাহলে কখন বর্ণটা দেখা যাবে, ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তরে যাবে বা নিম্ন শক্তি স্তরে গমন করবে, হয় এখানে যাবে না হয় এখানে গমন করবে, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। ইলেকট্রন এখানে যাবে অথবা এখানে গমন করার সময় আমার ড্যালিটা বের হবে, রঙিন যৌগ গঠন হবে। তো এই ছিল আমাদের রঙিন যৌগ গঠনের পড়াশোনা। আমি জানি না তোমাদেরকে 5টা স্টেপ ঠিক মতো বোঝাতে পেরেছি কিনা, তোমাদের কেমন লেগেছে জানাবে, আমি জানি না কেমন লেগেছে, বাট এটা ছিল রঙিন যৌগ গঠনের অ্যাকচুয়াল পড়ালেখা, অ্যাকচুয়াল কাহিনী, অ্যাকচুয়াল ফিলিংস। তোমাদের বইয়ে কথাগুলো সুন্দর করে লেখা আছে, সবাই এখন বইটা খুলো, পড়ে দেখো, কেমন লাগে জানাবে, বই পড়ার পর কেমন লাগে জানাবে। ওকে, আজকে এটুকুই থাকবে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।